আজকের অনুষ্ঠানে আপনারা এমন একজন মানুষের কথা শুনবেন যার সম্পর্কে শুনতে আপনারা পেয়েই থাকেন সাধারণভাবে। সবসময় তিনি খবরে, দেশের প্রধানমন্ত্রী বলে কথা, সবসময় তাকে নিয়ে লেখালেখি, তাকে নিয়ে বলা বলি সবসময় হয়। কিন্তু প্রধানমন্ত্রীর আড়ালে যে একজন ব্যক্তিগত মানুষ লুকিয়ে আছেন তার ঠিকানা কিন্তু আমরা এখনো পাইনি। আজ অব্দি কোনো কুরিয়ার সেই ঠিকানায় আমাদের নিয়ে যেতে পারেনি। আর সেজন্যেই এই কলকাতা টিভি এবং কলকাতা টিভি অনলাইনে এই পলিটিক্সের গ্রিন রুম একদম অন্যরকম একটা অনুষ্ঠান, যেটা পেশাদারের আড়ালে লুকিয়ে থাকা মানুষকে আপনাদের সঙ্গে পরিচয় করানোর চেষ্টা করছে। আর এই চেষ্টাটা এমন একজন মানুষ করছেন যিনি এই রাজনৈতিক নক্ষত্র, মহানক্ষত্রদের ভীষণ কাছ থেকে দেখেছেন। আর তাই তিনি প্রধানমন্ত্রী হন কি বিধায়ক কি সাংসদ, সবার ওই যে একটা প্রত্যেকের একটা জীবনে একটা বারান্দা থাকে, তার বাড়িতে ব্যালকনি না থাকলেও তার জীবনের একটা ছোট বারান্দা থাকে, সেই বারান্দাতেও তার অবাধ গতিবিধি। সেই জয়ন্ত ঘোষাল আজকে কথা বলবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে। নমস্কার। জয়ন্ত, প্রথম প্রশ্ন, নরেন্দ্র মোদীর পাসওয়ার্ড কার কাছে আছে? খুব কঠিন প্রশ্ন একদম, কেননা পাসওয়ার্ডে মানে নরেন্দ্র মোদীকে জানা যাবে, খোলা যাবে, নরেন্দ্র মোদীর সমস্ত উন্মোচিত হবে, খুব কঠিন। মানে ধরো মনে করো আমার মনে হলো যে একটা কাজ ইয়ে হয় না যে অমুকের ভীষণ ক্লোজ, একে দিয়ে বললে ওটা হয়ে যাবে, সেই লোকটা কি? মানে নরেন্দ্র মোদীর সেরকম কোনো লোক নেই, এটাই নরেন্দ্র মোদীর একটা বড় মানে বৈশিষ্ট্য। জ্যোতিবাবুর যেমন জয়কৃষ্ণ ছিলেন তেমন কেউ নেই। না, নরেন্দ্র মোদীর এই জায়গাটাতে অনেকগুলো চরিত্র আছে, মানে একজন চরিত্র। মানে তুমি যদি বলো যে নরেন্দ্র মোদী যেখানে থাকেন সেই বাড়িতে যে তাকে ভিটামিন ওষুধটা গিয়ে দেয়, জলটা গ্লাসে করে দেয়, ওপি বলে একটা ছেলে আছে, ওপি শর্মা, তো সে কিন্তু গুজরাটিও নয়, কিন্তু গুজরাটি যখন চিফ মিনিস্টার ছিল তখনও ছিল ওপি, সবাই ওকে ওপি বলে ডাকে। কিন্তু ওপির কিন্তু সেই ক্ষমতাটা নেই যে কোনো কাজ করানো বা কারোর সুপারিশ গিয়ে বলা, বা ওপিকে দেখাই যায় না। মানে ওপি হচ্ছে ট্যাবলেট এবং চা। হ্যাঁ, মানে ওপির ভূমিকাটা হচ্ছে ওইটা, যেরকম আমি বলছি যে ওপির অ্যাডভাইস উনি নিচ্ছেন তা নয়, কিন্তু ওপির ওপরে ওনার দৈনন্দিন জীবনে মানে এমনকি 3টে জ্যাকেট এনে দিল কোনটা পরে যাবে, তো সেখানে তো 10টা জ্যাকেট এনে দেয় না, কিন্তু ওপি কিন্তু সকালে 3টে জ্যাকেট এনে দিল বেছে নিজে, তার থেকে উনি হয়তো একটা বাছলেন। এইটা হচ্ছে ওর ভূমিকা। এবার কিন্তু ওপির পেছনে লুকিয়ে থাকা মোদির ড্রেস ডিজাইনারটা কি? মোদির ড্রেস ডিজাইনার অনেকে আছে, এবং গুজরাটের একজন খুব বড়, মানে এই যে যেটা মোদির যে কুর্তা, যেটা মোদি জ্যাকেট, এইটার যে ডিজাইন করেছে সে একজন গুজরাটি, এবং তার ওখানে মানে পরবর্তীকালে, এখন তো গুজরাটে অনেকগুলো জয়েন্টও হয়ে গেছে, এবং ওই যে মোদি জ্যাকেট, খুব মজার ব্যাপার, খাদি গ্রামোদ্যোগে সেখানে নেহেরু জ্যাকেট ছিল, এবং সেই নেহেরু জ্যাকেটগুলো বিক্রিও হতো। মোদি জ্যাকেট তো কোনোদিন ছিল না। মোদি আসার পরে নেহেরু জ্যাকেট একটা জায়গার নাম দিয়ে দেওয়া হয়েছে, মানে ওই ডেস্কে, এবং সেখানে মোদি জ্যাকেটগুলো রাখা আছে। মোদি জ্যাকেট এবং নেহেরু জ্যাকেট দুটো পাশাপাশি, মানে এই যে আমরা রাজনীতিতে আলোচনা করি যে নেহেরুভিয়ান মডেল, মোদি সেটাকে কাউন্টার করে একটা বিকল্প মডেল দিচ্ছে, জ্যাকেটের ক্ষেত্রেও মানে যে কেউ এটা গিয়ে দেখতে পারে। আমি তো এটা কনট প্লেসে দিল্লিতে দেখেছি, সব থেকে বড় যেটা ওদের যে মানে খাদির, আমি জিজ্ঞেস করলাম যে এটা কি সব জায়গায়, বলে এটা অর্ডার হয়েছে যে সবগুলো খাদির দোকানে, যাতে আর কি, কেননা ডিমান্ড আছে, ইটস এ মার্কেট। কিন্তু এই যে মোদির যারা অদৃশ্যের ডিজাইনার, তারা তো চাইবেন যে আমি একটা প্রতিষ্ঠা পাবো, আমি প্রাইম মিনিস্টারের জন্য ডিজাইন করি, তারা কি সেটা পান? না, তারা ব্যবসাটা করছেন, তারা রীতিমতো মানে যথেষ্ট গুরুত্ব পাচ্ছেন তাদের ব্যবসার ক্ষেত্রে, কিন্তু প্রকাশ্যে মোদির জ্যাকেট আমি করছি বলে তাকে পাবলিসিটি দেওয়া বা সেটা কিন্তু তাদের কোনো ভূমিকা থাকে না, কেননা তারা আমি জানি না তারা সেটা চায়ও কিনা, বা হয়তো হতে পারে, কিন্তু এটা মোদির স্টাইল নয় অ্যাকচুয়ালি। মোদির সেটা মানে মোদির তো প্রত্যেকটা ব্যাপারেই, মানে মোদির শুধু জ্যাকেট কেন, মোদির যে প্রত্যেকটা জিনিস ভেবেচিন্তে করে। পাগড়ি, এই যে লালকেল্লায়, প্রত্যেকটা লালকেল্লার 15ই আগস্টের পাগড়িগুলো কিন্তু আলাদা আলাদা ডিজাইন, আলাদা রং, এবং সেগুলো কোনোটা রাজস্থানের, কোনোটা হয়তো অন্য প্রদেশের,
এবং সেগুলো ইনফ্যাক্ট আমাকে নরেন্দ্র মোদী একবার বলেছিলেন, আমি নরেন্দ্র মোদীকে জিজ্ঞাসা করেছিলাম যে একটা ভালো খবর দিন, এলাম যখন শুধু খালি হাতে ফিরে যাব, আদতে তো রিপোর্টার, একটা খবর দিন। এটা 2014 পরে, মানে কিছুদিনের মধ্যে 2015 হবে। তখন উনি আমায় বললেন, ক্যা খবর চাইয়ে, ক্যাসে খবর? তখন বললাম যে দেখো, দেশের প্রধানমন্ত্রীকে তো সবাইকে এত ঘনিষ্ঠভাবে আমি পাইনি, তোমাকে পেয়েছি তো একটা দাবি করতে পারি, ক্যাবিনেট রিসাফল কবে হবে বা এরকম। তো খুব জোরে খুব হো হো করে হাসলো, হেসে বললো, ও তো ক্যাবিনেট মিনিস্টার को भी पता नहीं चलेगा, वो तो कैबिनेट जब होगा तब उनको पता चलेगा, वो हम स्टोरी हम नहीं दे सकते हैं। তখন আমি বললাম যে তাহলে একটা কিছু দাও। বলে দেখো, আমি কি পাগড়ি পরে যাই মিডিয়াতে আমি লক্ষ্য করে দেখেছি, আমি তো স্টাডি করি, সেগুলো নিয়েও তোমরা রিসার্চ করো, তোমরা অ্যানালিসিস করো। আমি তাহলে তোমাকে বলে দিতে পারি 15ই আগস্ট আসছে যে আমি কি রঙের পাগড়ি পরে যাব। কেননা স্যাফরন যদি পরে যাই তার মানে আমি হিন্দুত্ববাদী, তোমরাই সব ঠিক করে দাও। আমি যদি স্যাফরন না পরে একটা গ্রে কালারের পাগড়ি পরে যাই, বলবে আরে নরেন্দ্র মোদী কি সেকুলার বাননা চাহতা হ্যায়। তো আমার পাগড়ির রং নিয়েও তোমরা এক্সক্লুসিভ স্টোরি করতে পারো। তার মানে লোকটা কিরকম ভাবে, আমার একটা কথা মনে হয়েছে গৌতম, যে এই লোকটাকে না যত দেখি আমার মনে হয় যে ও বোধহয় সারাক্ষণ ও নিজে ক্যামেরার সামনে আছে, এটা বোধহয় ওর এইভাবেও ভাবে। মানে ও কোনো একটা মুহূর্ত যখন কেউ নেই, ধরো একা হয়তো দাঁত মাজছে, তখনও হয়তো ওর মানসিক ভাবে ভাবছে যে হাউ আই এম পারসিভড, আমাকে কেউ না কেউ যদি দেখে এখন, মানে দাঁত মাজাটাকেও হয়তো খুব শৈল্পিক ভাবে দাঁত মাজার চেষ্টা করবে। মানে এটা আমি মানে কল্পিত একটা আমার মানে ভাবনা। আমি যেটা বলতে চাইছি, গোপন ক্যামেরা সবসময় যেন লাগানো একটা আছে সবসময়, যেন মানে এই যে তুমি সেদিনকে কার কথা বলছিলে যে আসল বোধহয় ওই অমিতাভ বচ্চন, জাভেদ আখতারের কথা, আমার খুব ভালো লেগেছে ওই কথাটা, যেন আমার আবার মনে পড়লো, असली अभी कभी दिखता नहीं মোদিও কি তাই? আসলি নরেন্দ্র মোদী কবি দিখতা হ্যায়। আমি নরেন্দ্র মোদীকে এত কাছ থেকে সৌভাগ্য হয়েছে আমার দেখার, এবং সেটার জন্য আমি কোনো কৃতিত্ব দাবি করছি না, কেননা আমি বিজেপিটা এমন সময় কভার করতাম যখন বিজেপি 2টো এমপি ছিল, কেউ যেত না বিজেপির পার্টি অফিসের পেছনে নরেন্দ্র মোদী তো থাকতো সার্ভেন্টস কোয়ার্টার, যেটা বিজেপি পুরনো পার্টি অফিস, এখন ওটা নেই, নতুন বিরাট অফিস হয়েছে অশোকা রোড 11 নম্বর। সেই পার্টি অফিসের পেছনে একটা ওই লুটেন্স দিল্লির ওইগুলো ব্রিটিশ পিরিয়ডে তৈরি, তো পেছনে একটা ব্যারাক বলতাম আমরা, ওইখানে ওটা অ্যাকচুয়ালি মূলত পরিচারকদের জন্য, এবং সেখানে 2টো এরকম ছোট ছোট ঘর ছিল, একটাতে গোবিন্দাচারিয়া থাকতো, ওরা প্রচারকদের জন্য আরএসএস যারা বিয়ে টিয়ে করেনি ওরা ওইখানেই থাকতো। তো মোদি ওইখানে থাকতো ওই ছোট ঘরে, আর আমরা বিকেলবেলা 3টের সময় বিজেপির ব্রিফিংটা হতো, তো আমরা যেতাম, তো গিয়ে তখন নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী মানে এটা কোন সালের কথা বলছো? এটা আমি বলছি এই 89 90 তখন সবে, মানে এবং 90, হ্যাঁ মানে ভিপি সিং যখন প্রাইম মিনিস্টার হলো, তারপরে পাওয়ারে যখন আস্তে আস্তে আসছে, এবং তখন কিন্তু নরেন্দ্র মোদী কিন্তু এটা মনে করার কোনো কারণ নেই যে ওর এক্সপোজার হয়নি, ও প্রচুর অনেক দিন থেকে আমেরিকা যাচ্ছে, ও না ওভারসিজ বিজেপি করতো, মানে বিজেপির যে প্রচুর গুজরাটিরা আমেরিকায় যায় এবং বিদেশে যায়, এখনো তারা বড় একটা, তাদের তো এনআরআইদেরকে ভোটিং রাইট দেওয়া উচিত, এই নিয়ে নরেন্দ্র মোদী আজকে নয় আডবাণীর সময় থেকে আন্দোলন করেছে, অনাবাসী ভারতীয়দের এখনো হয়নি সেটা আমাদের সংবিধানে, ওটা হলে বিজেপির ভোট ওটা, কেননা এটা এইভাবে একদম ওরা ভীষণভাবে হিন্দুত্ববাদী ওরা। তো সেইখানে নরেন্দ্র মোদী গিয়ে থাকতো মাসের পর মাস, তখনও মুখ্যমন্ত্রী হয়নিও, এবং বাজপেয়ী যখন প্রাইম মিনিস্টার, একবার ওখানে আমি গেছিলাম বাজপেয়ীর সঙ্গে, তখন ওরা ওই সমস্ত অনাবাসী ভারতীয়দের জন্য না একটা সম্মেলন করেছে, তো বলেছে যে ওখানে হবে নিউ ইয়র্ক শহরে। তো আমি এইবারে প্রাইম মিনিস্টার হওয়ার পরেও যখন নিউ ইয়র্কে বড় শো ফো করলো, বা ট্রাম্পের সঙ্গে যখন, আমার তখন ওই গল্প মনে পড়ছিল যে আজকে কিন্তু নিউ ইয়র্কটা ওর কাছে নতুন জায়গা নয়। আসলে এখানে আমি জাস্ট একটা মিনিট তোমায় থামাচ্ছি, যে নরেন্দ্র মোদী তুমি কাছ থেকে দেখেছো, যে একটা সময় সাংবাদিকদের বন্ধুও ছিল, সেই ভদ্রলোকই প্রাইম মিনিস্টার হওয়ার পর মিডিয়া কন্টিনজেন্টকে নিয়ে যাওয়া বন্ধ করে দিলেন, এইটা কি অপ্রত্যাশিত ছিল? কিন্তু অতীতেও সাংবাদিকদের সঙ্গে যে খুব বন্ধুত্ব যেটাকে বলে, সেটা কখনো ছিল না। গোবিন্দাচারিয়া বরং দলকে নিয়ে করত, নরেন্দ্র মোদী কিন্তু একজন দুজন ছাড়া খুব রিপোর্টারদের সাথে মেলামেশা কিন্তু কোনোদিনই করেনি, কিন্তু কয়েকজনের সাথে করত, মানে এবং খেতে টেতেও যেত। আমি তো ওখানে ক্ল্যারিজেস হোটেলে ওনার সঙ্গে লাঞ্চ করতে যেতাম,
এবং আমাকে ওই একটা সাদা অ্যাম্বাসাডার গাড়ি আসতো, ওদের পার্টি থেকে দিয়েছিল, হ্যাঁ। তো আমি ওদের পার্টি অফিসে চলে যেতাম, বলে 1 বাজে আ জানা। তো একটা সময় যেতাম, তো সাদা অ্যাম্বাসাডার গাড়ি, ওই সাদা তোয়ালে দেওয়া যেরকম অ্যাম্বাসাডার গাড়ি হতো না, তো ওটা মহামন্ত্রী বা এদের সব দেওয়া হতো। তো ও এখনো আমার মনে আছে, সেই অ্যাম্বাসাডার গাড়িতে বসে ক্ল্যারিজেস হোটেল দিল্লিতে, পার্টি অফিসের কাছেই, সেখানে একটা ধাবা বলে রেস্টুরেন্ট ছিল, এখনো আছে রেস্টুরেন্ট। এবং সেই ধাবাতে খুব মজার একটা, মানে সেই লরির এতে করা, সেখানে একটা ছোট্ট, মানে দুজনে বসতে পারে একান্তে, এরকম একটা জায়গা আছে। এবং সেইখানে নরেন্দ্র মোদীর সাথে ভেজ খেতেন, কিন্তু নন ভেজ কিন্তু জীবনে কোনোদিন খায়নি, মাছ ফাছ ভাবতেই পারে না। যে মোদি যিনি, কিন্তু মিডিয়া, তুমি যে প্রশ্নটা করেছো সেটার আমার উত্তর দেওয়া হলো না, যে মিডিয়ার ব্যাপারে যে বিদেশে নিয়ে যাওয়া ব্যান করে দিল, এটা একটা মজার গল্প আছে। প্রথম যখন বিদেশ যাত্রা হবে মোদির 2014-তে, তো প্রথম বানানো কোনো মিডিয়া কেউ যাবে না, এটা আমি জানতাম না যে কেউ নিয়ে যাচ্ছে না। আমি আশা করেছিলাম যে এতদিন বাজপেয়ী, মনমোহন সিং প্রচুর গেছি, এবারে নিশ্চয়ই মোদি একটা অন্তত পরিচিত প্রধানমন্ত্রী আমার কাছে। তো সেন্ট্রাল হলে বসে আছি পার্লামেন্টে, আড্ডা ফাড্ডা হচ্ছে, তখনও তো সেন্ট্রাল হলে জার্নালিস্টদের ঢোকার, মানে যারা এলিজিবল যেত, তো বেশ সব সিনিয়র জার্নালিস্টরাই, সব এডিটাররা। তো একজন এসে বলল যে এরকম ভাবে, একজন সাংবাদিক, মহিলা সাংবাদিক এসে, আরতি জেরার তার নাম, সে এসে বলল যে এই শুনেছো কি হয়েছে? তো বিনোদ শর্মা আরো সব সাংবাদিক ছিল, জানো শুনেছো কি হয়েছে? আমাদের এবারে এই প্রথম মিডিয়া বাদ, এবং মিডিয়া সম্পূর্ণ বাদ চলে গেছে। এই আমাকে তখন বলছে কি তোমার, আর ওরা অনেকেই জানে যে আমার সঙ্গে ভালো সম্পর্ক, কারণ এটা তো গোপন কিছু নয়, তো দেখে যায় তোমার নরেন্দ্র মোদী বলে, আমাকেই, নরেন্দ্র মোদীকে পাইনি, আমাকেই বলছে দেখো আমাদের যাওয়া বন্ধ, তুমিও যেতে পারবে না, দেখো তুমিও এত যেতে। তো আমার মনটা একটু খারাপ হলো, সত্যি তো। তো আমি ওখান থেকে ঘুটঘুট করে চুপচাপ একা একা, প্রাইম মিনিস্টারের তো পার্লামেন্টে ঘর আছে, ওখানে বসে আছে, তো আমাকে চেনে ওরা সব, সেক্রেটারি, এপিএস টেপিএসরা। তো চিফ মিনিস্টারে থাকার সময় যে সেট আপটা ছিল, তারাই কিন্তু প্রধানমন্ত্রীর সেট আপে প্রথমে এসছে। তখন গেলাম, এলাম যে প্রধানমন্ত্রী বাড়িতে, হ্যাঁ বলে হ্যাঁ যাই। আমি গেছি ভেতরে, বললাম যে একটা দেশের প্রধানমন্ত্রী যাকে 47 সালের পরে জন্মেছে, এই প্রথম একটা প্রধানমন্ত্রী পেয়েছি। তো আমাদের কন্টেম্পোরারি না হলেও বছর দশেকের বড় আমার থেকে, তো একটা লোক, সে চিনি, তাকে নিয়ে একটু, তার সাথে একটুখানি বিদেশ যাওয়া, সেটাও তোমরা করলে না, তুমি করলে না। বলো দেখো, हम 25,000 फीट 30,000 फीट में पत्रकार लेके घूमने वाला प्रधानमंत्री नहीं बनना चाहता हूँ। এটা হচ্ছে ফার্স্ট ডায়ালগ মাস্টার না। তখন আমি বললাম যে জানি না এইসব কথা সব বলছি, এগুলোতে কোনো প্রতিক্রিয়া কি হবে প্রধানমন্ত্রীর, কোনোদিন বলিনি কোথাও। তখন আমি বললাম যে কিন্তু আমার তো ইচ্ছে করে একটা যেতাম, কেননা ওখানে অনেক অফিসারদের সাথে দেখা হতো, আলাপ হতো। অনেক সময় রাজীব গান্ধী তো প্লেনে ইন্টারভিউ দিয়েছে। তখন আমাকে দেখো, তোমরা যে যেতে, আমি সব ছানবিন কিয়া হ্যায়। এটা নেহরুও শুরু করেনি, লাল বাহাদুর শাস্ত্রী শুরু করেছিল। প্রথমে একটা ওই ইউপিআই ছিল, তখন তো পিটিআই হয়নি, একটা এজেন্সিকে নিয়ে যেত, দূরদর্শনও ছিল না। কিন্তু তুমি আমাকে বলো, গোটা দেশে কতজন এডিটার আছে, কতগুলো জার্নালিস্ট আছে, সবাইকে রিপ্রেজেন্টেশন ঠিকভাবে হয় এটাতে? আমরা 30-40 জনকে নিয়ে যাচ্ছি গোটা দেশ থেকে। আরে নর্থ ইস্টেই 200 এডিটার আছে, একই এডিটার, ওটা একটা র্যাকেট হয়ে গেছে। আমাকে বলেছিল, বলে ওই একই জার্নালিস্টরা যায়। তারপরে তুমি আমাকে বলো কজন তোমরা প্রধানমন্ত্রীর সঙ্গে, প্রধানমন্ত্রী আলাদা হোটেলে থাকতো, তোমাদের আলাদা হোটেলে রাখতো, এসপিজির সাথে তোমাদের বসতে হতো, প্রধানমন্ত্রী যেখানে বসতো সেখানে তোমার প্লেনে যেত, মানে এত ডিটেল। তখন আমি ভাবলাম যে লোকটা তার মানে পুরো প্রধানমন্ত্রীর সফর কিভাবে হয়, কি হয় না হয়, ডিটেল সব জেনে নিয়েছে। নিয়ে বলছে যে, আমি বললাম অফিসারগুলোর সাথে তাও কথা হতো, আলাপ হতো। बोले अरे भैया तुम्हारे पास पीआईबी एक्रेडिटेशन कार्ड है, ऑफिसर से मिलने के लिए तुमको प्लेन में 30,000 फीट ऊपर में बैठना पड़ेगा, जाओ नॉर्थ ब्लॉक साउथ में मिलो, बात करो, क्यों किसने मना किया है? তো আমার সাথে মানে যেতে হবে তুমি অফিসারদের সাথে ভাব করার জন্য, মানে কোনো কথায় দাঁড়াতে পারছি না যা বলছে। তারপর লাস্টেরটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমি বললাম যে তার মানে তুমি একটা পলিসি ডিসিশন নিয়েছো, নিয়ে যাবে না? বলে हाँ हम लेके नहीं जाएंगे, मीडिया सेंटर होगा, तुम लोग आओगे, और हमारा स्टोरी अभी तो हम ट्विटर और ऐसे सब দিয়ে ही দেবো। মানে তোমরা অনুসন্ধান করতে, আগে আমি প্রসেসটাই বদলে দিচ্ছি, অনুসন্ধানই করতে হবে না, সকাল থেকে রাত্রি অবধি যা করব, এত টুইট করব, এত ইনস্টাগ্রাম দেব, এত তোমাকে দেব, তুমি পেরে উঠবে না, আমার সাথে থাকার দরকার হবে না। তখন আমি বললাম যে তাহলে এই যে তোমার আর্গুমেন্টগুলো,
এগুলো আমার বন্ধুদের বলি, ওরা সব রেগে বসে আছে। বলে নেই, हम तो तुमको बोला, बताने के लिए नहीं बोला, किसी को बताने का जरूरत नहीं है, वो अपने आप सब पता चल जाए। মানে ওর অনেক সময় হয় না, যেটা আডবাণীর ক্ষেত্রে হতো, যে আডবাণী কিছু বললে উনি এক্সপেক্ট করতেন যেটা লোকে ভুল বুঝছে, ঠিক আছে জয়ন্তকে বললাম, তাহলে জয়ন্ত নিশ্চয়ই বন্ধুদের কাছে গিয়ে বলুন না না ওটা আমার স্টাইল না, ও মেরা স্টাইল নেই, ये तुम्हारा काम भी नहीं है। ও আমাকেও কিন্তু একটু করলো, টিজ করলো, বলে तुम क्यों बोलोगे, ये तुम्हारा काम तो नहीं है, मैंने तुमको बोला है पर्सनली, मीडिया वालों को बोलने के लिए नहीं बोला है। ও মানে ভাবো লোকটার অ্যাটিটিউড। কিন্তু আমার একটা কথা বলে, একটা লোক পাওয়ারে এসে একটা মিডিয়া তাকে যথেষ্ট সাপোর্ট করেছে, সেই সময় তার ফলে লিখেছে, এসে মিডিয়াকে অন্তত শুরুর দিকে একটা হানিমুন পিরিয়ড থাকে, প্রথমে এসে হানিমুনটাকে অস্বীকার করে দিল কেন? মানে না। এই ইয়েটা কোত্থেকে? ওঠা না, আমি অনেক স্টাডি করে বলছি, কারণ আমি খুব এটা ভীষণভাবে আমার প্রিয় বিষয়, এটা তুমি যেটা বলছো, ওটা না মানে একটা অদ্ভুত ব্যাপার। ওর একটা ধারণা আছে যে রিপোর্টার বা মিডিয়ার, মানে আমরা যেরকম বলি না যে আমার সোর্স মেনটেন করতে গিয়ে সোর্স যেন আমাকে কন্ট্রোল করতে শুরু না করে, এটা যেরকম একটা জার্নালিস্টের দিক থেকে অ্যাটিটিউড থাকে, মানে আমি সোর্সের দ্বারা ড্রিভেন, মানে ওরা হচ্ছে কি, ওর অ্যাটিটিউডটা হচ্ছে যে আমি রিপোর্টারকে তার ফেসিলিটি দেব বা ইত্যাদি, কিন্তু এত বেশি গুরুত্ব দেব না। মানে ওর এটা হচ্ছে ওই অনেক সময় প্রেমের ক্ষেত্রে হয় না, মানে তুমি যদি একটুখানি ইগনোর করো, তুমি যদি একটুখানি বেশি আকর্ষণ বাড়বে, মানে তুমি যদি ওদের গদ ভক্তিতে মিডিয়াকে করো, তাতে তোমাকে কিন্তু তুমি যদি মিডিয়ার সাথে একটা ডিস্টেন্স, এস্থেটিক্যাল ডিস্টেন্স, একটা এস্থেটিক ডিস্টেন্স তৈরি করতে পারো, এটা আমার নিজের মনে হয়েছে, তো আমাকে কোনোদিন বলেনি। মানে দেখো, ও কিন্তু মিডিয়াতে সব থেকে বেশি কভারেজ তো পাচ্ছে, অথচ ওর কোনো ইন্টারভিউ নেই। ইন্টারভিউটা যেটা হলো সেটা একটা অন্য ব্যাপার, পিটিআই ছাড়া কোনো ইন্টারভিউ না। ইন্টারভিউটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে ইন্টারভিউ করে, প্রেস কনফারেন্সই করেনি, গত 10 বছরে কোনো প্রেস কনফারেন্স করেনি। হ্যাঁ, এবং বিজ্ঞান ভবনে মনমোহন সিং প্রেস কনফারেন্স করতো, প্রশ্নের উত্তর দিত, একটাও প্রেস কনফারেন্স করেনি। সে কারণে এটা একটা ওয়ান ওয়ে কমিউনিকেশন। এবং ইন্টারভিউ যেগুলো দেয় সেগুলো কিন্তু আগে কোশ্চেনিয়ার দিতে হয় এবং ওয়েল এডিটেড হয়, এমন নয়। এখন এই প্র্যাকটিসটা কিন্তু রাহুল গান্ধী বা অন্যান্যরাও শুরু করে দিয়েছে, আনফরচুনেট। আগে যে একটা সাক্ষাৎকারের যে মজাটা, যে একটা আসলে যেটা হয়েছে, ওই যে করণ থাপারের সঙ্গে মোদির যে ইন্টারভিউটা হয়েছিল, মাঝপথে সেই মোদি উঠে চলে গেছিল, আমার মনে হয় কোথাও একটা ওর কনফিডেন্স যেটা, সেটা কোথাও একটা ব্রেক করে গেছিল। এখন ইন্টারভিউ দিলেও খুব, যেরকম এই যে ইন্টারভিউ করলো আমাদের ফিল্ম স্টার অক্ষয় কুমার, ওটা তো ললিপপ ইন্টারভিউ। হ্যাঁ, এখন তার মানে হচ্ছে কি, যে এই ইন্টারভিউগুলোই ইন্টারভিউ হচ্ছে। আগে যেরকম একটা ইন্টারভিউ মানে একটা সাংঘাতিক রজত শর্মা করেছে, আপকি আদালতেও নিয়ে এসেছে, এবং আপকি আদালতে এসেছে আগেও নয়, মানে কিছুদিন আগেও একটা করেছে। ইলেকশনের আগে ও কিন্তু মিডিয়া হাউসগুলোতে যায়, এবং এই যে ইন্ডিয়া টুডের কনক্লেভে যাচ্ছে, রজত শর্মা কনক্লেভে যাচ্ছে, আর টিভি 9-এর মানে বিভিন্ন জায়গায় কিন্তু যেতে শুরু করে, কিন্তু সেখানেও কিন্তু স্টেজটাতে অন্য কেউ থাকে না। ইভেন মজার ব্যাপারে, যেরকম রাম জন্মভূমির সময়ও দেখলাম যে এই যে কে থাকবে, কোথায় থাকবে, বলছি না ক্যামেরার সামনে সবসময়, মানে কোন লোকটা কোথায় বসবে, কিভাবে হবে। এমনকি ফ্লাইট থেকে যখন নামে, যে ভিডিও ফুটেজগুলো যখন ফ্লাইট থেকে বিদেশে নামে, আগে কি হতো, ইন্দিরা গান্ধীর সময় থেকে আমরা তো ছোটবেলায় সেই সিনেমা হলে গিয়ে দেখতাম ইন্দিরা গান্ধী তত্তর করে নামছেন, সঙ্গে আরো 4টে লোক নামছে। তারপরে আমরা দেখলাম যে বাজপেয়ীর সঙ্গে আমি যখন যেতাম, বা মনমোহন সিং এর সঙ্গে, ওই সামনের যে দরজাটা, প্লেনের 2টো দরজা হতো, তো আমাদেরকে আগে পেছনের দরজা দিয়ে নামিয়ে দিত। আমরা পেছনে গিয়ে যাতে আর কি ওই ইভেন্টটা নামার সময় ছবিটা তোলা যায়, দেখা যায় কে কে রিসিভ করছে, তো আমরা ওই জায়গায় দাঁড়িয়ে থাকতাম। এবারে বাজপেয়ী নামলে ওটার অর্ডার ছিল যে বাজপেয়ী প্রথমে নামবে, তারপরে বাজপেয়ীর মেয়ে বা জামাই, ফ্যামিলি, তারপরে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার প্রিন্সিপাল সেক্রেটারি ব্রজেশ মিশ্র, তারপরে এরকম করে আডবাণী, হোম মিনিস্টার, যে যখন থাকবে। কথাটা হচ্ছে, মোদি যখন নামে, মোদি একা নামে, কোনো অফিসার নয়, কোনো অফিসার নেই, ফ্যামিলি তো কেউ নেই, সুতরাং কেউ কি জানো, সুতরাং ওই যে একটা লাল লাইমলাইটটা মোদির, মানে একটা সবুজ রঙের সিঁড়ি, লাল রঙের কার্পেট, একটা লং শট,
হ্যাঁ, গোটা জিনিসটা কিন্তু খুব সিনেমাটিক, মানে এটা তোমার সাবজেক্ট। মানে মোদি ক্যান বি এ মানে ইন্টারেস্টিং মানে ফিল্মি একটা ক্যারেক্টার। আমার শুনে মনে হচ্ছে ওটা মহেন্দ্র সিং ধোনির সঙ্গে মিল আছে। হ্যাঁ। ধোনির মিডিয়ার জন্য কোনো সময় নেই। ধোনির শেষ ইন্টারভিউ কবে বেরিয়েছে আমার ধারণা, মোদির শেষ ইন্টারভিউ তাও তুমি খুঁজে পাবে, ধোনির শেষ ইন্টারভিউ তুমি দেখাতেই পারবে না। আমার মনে আছে আমরা একবার যখন দেশে 2011-তে দেশে ওয়ার্ল্ড কাপ চলছে, তখন ইন্ডিয়ান টিম ম্যাচের আগের দিন একজন কাউকে পাঠাতো, সেটা ক্যাপ্টেন হোক যে হোক। আমরা বলেছিলাম যে একটা ম্যাচ থেকে একটা ম্যাচের মধ্যে তো 6-7 দিন গ্যাপ থাকে, এবার মিডিয়ার তো খবর চাই, কিছু লেখা চাই, তুমি কোনো টিমের কাউকে এমনিতে ইন্টারভিউ করতে পারছো না। তো আমরা কয়েকজন সিনিয়র সাংবাদিক ধোনিকে রিকোয়েস্ট করেছিলাম যে ওই দিনগুলো, যে এতটা লম্বা গ্যাপ, পাঠকরা তো জানতে চাই, যদি আপনি টিম থেকে একজন কাউকে পাঠান, যে কোনো একজন, কোনো বিতর্ক হবে। ধোনি বলেছিলেন ওই আগের দিনই যাবে, আর যাবে না। এবং তারপরে 2015-তে এবং দেশের মাঠে হচ্ছে, চাহিদা বেশি সব বলেও তাকে করা যায়নি, তারপরে তো বিশ্বকাপটা জিতেই গেলেন। 2015-তে অস্ট্রেলিয়ায় প্রেস কনফারেন্সে ধোনি তখন আসতে দেরি হচ্ছে, আমি এবং একজন ডাকতে গিয়েছিলাম, যে কিসের, প্রেস কনফারেন্স, মানে অফিসিয়াল প্রেস কনফারেন্স। বলো আমায় যেতেই হবে। আরে ইন্ডিয়ান ক্যাপ্টেন আপনি যাবেন না? বললো যে আমি আইসিসি হলে না এই মিডিয়ার সঙ্গে যাওয়াটাই তুলে দিতাম। এবং সত্যি তাই, যে রিটায়ারমেন্ট বা কোনো ইন্টারভিউ, মিডিয়ার অস্তিত্বে বিশ্বাসই করে না। তো নরেন্দ্র মোদী তো আরো সাংঘাতিক, যে দেশের প্রধানমন্ত্রী সেই অর্থে অস্তিত্বে বিশ্বাস করে, তফাৎ না, আছে একটা। ডিপ থার্ড ম্যানে রেখে দিয়েছে। না, আমি এটা জানি না ধোনির স্টাইল অফ ফাংশনিংটা, কিন্তু নরেন্দ্র মোদীর ক্ষেত্রে এটাই বলছি যে এটা খুব সিরিয়াস একটা রিসার্চের মতো ব্যাপার। এইটা তফাৎ কেন? মমতা ব্যানার্জি আর তার মধ্যে অনেক ব্যাপারে একই রকম। মমতাটা তো এই মিডিয়ার ব্যাপারটা একদম আলাদা। আমি মোদিরটা বলছি, মোদি না টিভি দেখে নিজে, এমনকি প্রত্যেকটা শো পর্যন্ত সুযোগ পেলেই দেখে। এখন প্রধানমন্ত্রী হয়ে যাওয়ার পরে ন্যাচারালি দেখে না, কিন্তু মানে মোদি কপিল শর্মার শো দেখতে পারে। হ্যাঁ, কপিল শর্মার শো হয়তো দেখে, কিন্তু নিউজ। আমাকে এমজে আকবর বলেছিল, তখন ও স্পোক্সম্যান হয়েছে এবং তারপর বিদেশ মন্ত্রী হলো, বলেছিল যে মোদি একটা ওয়ার্ড ওদের মিটিং এ খুব বলে, যে ইটস নট মিডিয়া ম্যানেজমেন্ট, ইটস এ নিউজ ম্যানেজমেন্ট। অর্থাৎ সকাল থেকে কোন স্টোরিটা কিভাবে রোল করবে, কিভাবে চলবে, এই যে রাম জন্মভূমি হবে, 15-20 দিন আগে থাকতে ওদের রিসার্চ টিম আছে, এবং প্রাইম মিনিস্টারের অফিসেও একটা নিজস্ব, প্রধানমন্ত্রীর অফিস বলে নয়, প্রধানমন্ত্রী একটা নিজস্ব টিম আছে। আমি এদের অনেককে চিনিও, আমি নামগুলো বলছি না। একটা প্রসেসে বিশ্বাস করে একদম। এবং সেখানে পার্টির একটা অমিত মালভিয়ার টিম আছে, প্রাইম মিনিস্টারের নিজের টিম আছে, এবং একটা নয় 3-4টে গবেষণা, মানে সার্ভে হয় সব ব্যাপারে, কোন স্টোরিটা কিভাবে হবে। সুতরাং এমন নিউজটাকে আমি ক্রিয়েট করে দেবো, আমি ইভেন্টটাকে ক্রিয়েট, ধরো আমি নিউজটাও ডিজাইন করবো, ম্যানুফ্যাকচার্ড একদম। মানে রামনবমী আসছে, আচ্ছা রামনবমীটা, আমি যে রাম জন্মভূমিটা করলাম, আমি এটা কল্পিত বলছি, রাম জন্মভূমিটা যে হলো, এত তো গোটা দেশ জুড়ে একটা উত্তাল হয়ে গেল, বালক রামের প্রাণ প্রতিষ্ঠা হলো। আচ্ছা, আমরা রামনবমীর দিনটাতে কি আবার এটাকে রিভাইভ করানো যায়? রিভাইভ করতে গেলে কি হতে পারে? আমাকে রিপোর্ট দাও, তুমি রিপোর্ট দাও। আচ্ছা, এটাকে দুবারা হো সকতা হ্যায়। একজন হয়তো বললো যে দুবার আর হয় না, যেটা একবারে হয়ে যায়। মোদির থিঙ্ক ট্যাঙ্ক কি মোদি নিজেই মোদির থিঙ্ক ট্যাঙ্ক? না, এই জায়গাটাতেই আমি বলছি যে মমতার ক্ষেত্রে যেটা তুমি বলছিলে, মমতার মধ্যে যেটা স্বতঃস্ফূর্ততা আছে, মোদির ক্ষেত্রে যে স্বতঃস্ফূর্ততার অনেক কম। মানে মোদি আইবল কন্ট্যাক্টও কার সঙ্গে করবে, কার সঙ্গে করবে না, এভরিথিং ইজ ডিটারমাইন্ড। মানে রাম জন্মভূমির দিন ওই যে একটু হেঁটে সবার সাথে যেতে যেতে একবার অমিতাভ বচ্চনের সামনে এসে দাঁড়িয়ে গেল, একটা কানে একটা কি কথা বললো, হয়তো কিছুই নয়, ফালতু হয়তো ওটা, কিন্তু স্টেট ওটাই, কিন্তু ওই যে দেখালো ওর যে সখ্য, ওই যে বডি ল্যাঙ্গুয়েজ, জানে অমিতাভ বচ্চনের একটা ফলোয়ার্স আছে, ও কিন্তু একটা ছোট্ট 1 সেকেন্ড ব্যয় করে, এবং এটা কিন্তু আগে থাকতে ঠিক করা আছে, এটা ভেবো না যে ওটা আরে তুমি অমিতাভ কখন এসছো, এরকম ব্যাপারটা নয়, আমি তো তোমাকে দেখিনি, ব্যাপারটা এরকম নয়, বললেও সেটা সাজানো। তো এই যে গোটা জিনিসটা না, এটা একটা অসাধারণ মানে ওর মানে আর্ট, মাইক্রো ম্যানেজমেন্ট। আরে বাপ রে বাপ। মানে আবার আইবল কন্ট্যাক্ট অনেক সময় করবে না, অনেক নেতা হেদিয়ে মরে যে একবার আমার দিকে তাকাক, এরকম করে করে বিয়ে বাড়ি টিয়ে বাড়িতে যখনই যায় একদম স্ট্রেট চলে যায়, চেনা লোককে দেখলেও চিনতে পারবে না। আবার হয়তো বাড়িতে ফিরে গিয়ে বা গাড়িতে বসে হয়তো সেই লোকটাকে আবার মোবাইলে ফোন করতে পারে, আমি তোমায় দেখলাম এই ইত্যাদি কথা হতে পারে।
কিন্তু ওই প্রকাশ্যে পাবলিকলি recognize করবে না। এটা কিন্তু আডবাণী করতো না, কোনো আডবাণী কিন্তু দেখা হলেই যে কোনো ভালো লাগার লোককে দেখলে পিঠে হাত দিত, দেখা করতো। ও করে না, ও দুম করে কারো কিন্তু পিঠে। মোদির থিঙ্ক ট্যাঙ্কে এটা কে ঠিক করে? আমি নিজে বলছি একাই? না, এই জায়গাটাতেই কিন্তু বুঝতে হবে, এটা ভালো দিক। একটা লোক মুখ্যমন্ত্রী হয়েছে, এমএলএ ছিল না, প্রধানমন্ত্রী হয়েছে, এমপি ছিল না, হ্যাঁ। মানে এমএলএ হওয়ার আগে চিফ মিনিস্টার হয়ে এমএলএ হয়েছে, এমপি হওয়ার আগে। তো এটা একটা কোথাও তো একটা তার সাফল্যের একটা ব্যাপার আছে। আমি বলছিলাম না যে আমেরিকাতে বাজপেয়ী যে সভা করেছিল, বাজপেয়ী আমার সামনে বলছে তুমি দুদিনের মধ্যে এরকম একটা বললাম, এত লোককে জড়ো করে ফেলেছো এখানে আমেরিকাতে। ওর মধ্যে কিন্তু একটা ব্যাপার ছিল। এখন মোদির যেটা করে, মোদি কারোর অ্যাডভাইস নেয় না, সম্পূর্ণ ভুল ধারণা। মোদির, হ্যাঁ, মোদি সবসময় কিন্তু পার্টির লোকেদের কাছ থেকে যে অ্যাডভাইস নেয় তা নয়। মোদির একটা আলাদা সেট অফ পিপল আছে, তাদের মধ্যে কেউ কেউ পার্টিতে বা ক্যাবিনেটে নিয়ে আসে ওর পছন্দের, মূলত এক্সপার্টদের ওপিনিয়ন নেয়। এটা কিরকম, ওই যে প্রণব বাবু একবার বলেছিল একটা লয়ার আসবে, এবার তুই যা, বুঝলি সুপ্রিম কোর্টের একজন লয়ার আসছে। বললাম কেন? বললো না কনস্টিটিউশনের ব্যাপারে একটু অ্যাডভাইস নেবো। বললাম যে আপনি অ্যাডভাইস নেবেন? আপনি তো সারাক্ষণ কনস্টিটিউশন নিয়ে ঘোরেন প্রণব মুখার্জি, আপনি আবার অ্যাডভাইস দেবেন কি? বলে শোন, ওই সুপ্রিম কোর্টের যারা লয়ার না, তারা অ্যাডভাইসটা রাষ্ট্রপতিকে দেওয়ার জন্য আমি একটা তাদেরকে পেমেন্টও করব অফিসিয়ালি, রাষ্ট্রপতির এটা অধিকার, এবং গাড়ি গেছে রাষ্ট্রপতি ভবন থেকে, এটা একদম মানে এটাও কনস্টিটিউশনাল। কিন্তু ওই আমি তো পলিটিক্সের লোক, আমি তো কনস্টিটিউশনাল লয়ের লোক নই, আমার ওটা আমার ঘাটতি। তো ওটা আমাকে জানতে হবে যে এই যে ক্যাপিটাল পানিশমেন্টটার পক্ষে বিপক্ষে ক্যাবিনেট নোট পাঠিয়েছে, আমি ওটা লিগাল এটা বুঝবো আজকে। তো এটার মধ্যে কোনো লজ্জা নেই, কিন্তু প্রাইম মিনিস্টার কিন্তু বোঝেন। মানে আমি কার উদাহরণ দিচ্ছি যে মোদিও এরকম ইকোনমিস্টদের কাছ থেকে সব ব্যাপারে, ফিল্মের ব্যাপারে সমস্ত। আবার অনেক সময় অরুণ জেটলি যখন ছিল খুব সুবিধা হতো ওর, অরুণ জেটলিকে অনেকগুলো দায়িত্ব দিয়ে দিত যে তুমি একটু এটা করে। একবার সেই তখন ফিল্মের সেই পুনে ফিল্ম ইনস্টিটিউটের সেই যুধিষ্ঠিরকে নিয়ে বিতর্ক হচ্ছিল, তো প্রাইম মিনিস্টার তো কিচ্ছু জানে না, পুনে ফিল্ম ইনস্টিটিউট এসব পুরো জিরো নলেজ তখন। তো অরুণকে বললো, অরুণ বললো তো আমি বললো তুমি আগে হোমওয়ার্ক করো, একটু ডাকো ফাঁকো। তো অরুণ ডেকে নিয়ে এসেছিল ওদেরকে সবাইকে, একটা প্রায় 20 জন। আমাকে আমার এখনো মনে পড়ে, অরুণ বলেছিল বাপরে বাপ, পুনে ফিল্ম ইনস্টিটিউটের প্রথম যেটা দেখে আমার মনে হলো যে এদের সাথে ফিল্মের ব্যাপারে জ্ঞান নেবো কি, এদের দাড়িগুলোই তো এক একজন এক এক রকম, কারো এরকম, কারো ফ্রেঞ্চ কাট, কারো এত বড় দাড়ি, আর দাড়ি লেস পুনে ফিল্ম ইনস্টিটিউটের লোক প্রায় নেই। তো মানে প্রথম পুনে ফিল্ম ইনস্টিটিউটের, তো এইসব গল্প ও গিয়ে মোদিকে করেছে। তারপরে মোদিও তখন তো সেগুলো সব শুনেছে, শুনে তো এই যে জিনিসটা না, হি ইজ এ গুড লিসেনার। আচ্ছা একটা কথা বলো, মোদি রাম কিন্তু good মন্দিরের listener। যে লিস্টটা হয়েছিল যাদের ডাকা হবে এবং হবে না, একটা উল্লেখযোগ্য অনুপস্থিতি অমিত শাহ। অমিত শাহর কি পেট খারাপ হয়েছিল সেদিন, না নেমন্তন্ন? না না না, ব্যাপারটা হচ্ছে যে অমিত শাহ থেকে শুরু করে রাজনাথ থেকে শুরু করে সব, আডবাণীকেও তো বললো না, আডবাণী যেতে চেয়েও ছিল, আডবাণীকে বলেছিল এবং আডবাণীকে হ্যাঁও বলে দিয়েছিল। মজার ব্যাপার হচ্ছে অযোধ্যার যে হোস্ট সেটা কিন্তু মোদি নয়, অযোধ্যার কিন্তু ওটা একটা ন্যাস বলে, মানে একটা ট্রাস্ট, তারা অর্গানাইজ করেছে। এবং তুমি জানো হয়তো ওখানে কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কন্ট্রিবিউশন খুব কম ফাইন্যান্সিয়াল, ওদের মধ্যে কত 2 কোটি বা এরকম, মানে যেখানে বাকি সব ইন্ডাস্ট্রির লোকেরা, এরা তুমি বলতে পারো যে ওটা প্রধানমন্ত্রী বা সরকারেরই প্রচ্ছন্ন সমর্থনে সবাই ঢেলে দিয়েছে, কিন্তু টেকনিক্যালি তুমি বলতে পারবে না যে ওটা বিজেপির হোস্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হোস্ট, টাকা নেই। অথচ পুরো স্ক্রিপ্টটা, অর্থাৎ কে থাকবে, মোহন ভাগবত আর উনি ছাড়া, এমনকি ওখানে ভেতরে যে গর্ভগৃহের ভেতরে কে ঢুকবে কে ঢুকবে না, মানে সমস্ত কিছু প্রাইম মিনিস্টার টিক মেরে করে সব লিস্ট বানিয়ে এভরিথিং। এবং কে করেছে এগুলো, করেছে তো নৃপেন মিশ্র, যে প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন, তাকে ওখান থেকে সরিয়ে দিয়ে অযোধ্যা ন্যাসের এই পুরো মেনটেনেন্সের চেয়ারম্যান বানানো হলো। তখন কেউ জানেই না যে এটা এরকম একটা হবে। তখন অনেকে বললো যে নৃপেন মিশ্রকে তাহলে সরিয়ে দিল, তারপরে ওখানে গন্ডগোল হচ্ছিল পিএমওতে কিছু, কিন্তু সেই লোকটা ইউপি চিফ সেক্রেটারি ছিল। সেই লোকটা নৃপেন মিশ্র মানে রীতিমতো পোড় খাওয়া একজন আইএএস অফিসার, সে লক্ষ্ণৌটা জানে, এবং যোগী এবং মোদির মাঝখানে কোঅর্ডিনেট করে এই যে পুরো জিনিসটা নামানো, তার কি পার্সন ছিল ও, এবং এই যে স্ক্রিপ্টটা যেটা সবটাই তারপরে প্রাইম মিনিস্টারের কন্ট্রোলে হলো। অথচ প্রাইম মিনিস্টার নেই, অথচ প্রাইম মিনিস্টার সেখানে, এবং যারা যারা স্পিচ দিয়েছে সেদিন, তারা যে মোদির ভক্তি বা সেই স্পিচগুলো পর্যন্ত আগে থাকতে তৈরি করা হয়েছে। আচ্ছা একটা কথা বলো, মোদির যে বক্তৃতাটা
আমরা যেরকম টেলিভিশনে দেখি সামনে একটা টেলিপ্রম্পটার নিউজ রিডারদের সামনে থাকে, মোদির সামনে কি টেলিপ্রম্পটার থাকে? বড় বড় হ্যাঁ, থাকে টেলিপ্রম্পটার থাকে এবং ওটা খুব আধুনিক। এটা আমি প্রথম নজর করেছিলাম ভাইব্র্যান্ট গুজরাটে। ও যখন গেল তখন প্রাইম মিনিস্টার হয়েছে 2014 পরে ফার্স্ট ভাইব্র্যান্ট গুজরাট। আমি প্রত্যেকটা ভাইব্র্যান্ট গুজরাটে যেতাম এবং ভাইব্র্যান্ট গুজরাটের অনেক স্টোরিও হতো। যখন ও মুখ্যমন্ত্রী তখন থেকে কি ভাইব্র্যান্ট গুজরাটটাকে কি লেভেলে নিয়ে গেল। যাই হোক, তো ভাইব্র্যান্ট গুজরাট হচ্ছে আমাদের যেরকম এখানে হয় বিশ্ব বাংলার যে, তো ওই একই শিল্প। ওখানে আমি দেখলাম যে দুটো স্বচ্ছ কাঁচের মতো এরকম রড দেওয়া দুটো এরকম ট্রে, এবং সেখানে দিকে এরকম তাকাচ্ছে একবার, এদিকে এরকম তাকাচ্ছে একবার, এরকম তাকাচ্ছে একবার, এরকম তাকাচ্ছে, একই জিনিস দুটোতে কিন্তু লেখাগুলো আসছে। এবং উনি, আমি ওই স্টেজের ওদিক থেকে গিয়ে বোঝাচ্ছে তুমি না দূর থেকে দেখতে পাবে না, ওই অনেক সময় দেখেও বোঝা যায় না, দেখেও বোঝা যাবে না। এবং এই যেরকম আজকাল অ্যাপেলের ফোনে হয়েছে না যে তুমি সাইডে বসে থাকলেও তুমি স্ক্রিন দেখতে পাবে না, একটা ডিভাইস আছে না যেখানে লাগিয়ে দিলে তুমি ধরো ফ্লাইটে যাচ্ছ, তোমার প্রাইভেসির জন্য তোমার পাশের প্যাসেঞ্জার কিন্তু তোমার ওটা কালো দেখবে, তুমি দেখতে পাবে। তো ওইখানে ওই মেকানিজমটাও আছে, মানে তুমি লেখাগুলো পড়তে পারবে না, কিন্তু উনি কিন্তু ওটা লেখাগুলো দেখতে পাচ্ছেন। এবং লেখাগুলো না ওই কালো স্ক্রিনে, মানে এই সাদা যে এটা ওটাতে কালোতে সাদা অক্ষরে আসে, হ্যাঁ, কিন্তু সাদা অক্ষরে এলো তুমি আমি দেখতে পাচ্ছি না, উনি দেখতে পাচ্ছেন। এটা আমার ধারণা বিদেশে এটা আরো আগে ক্লিনটন খুব নাকি ইউজ করতো, এবং এটা নতুন। ভারতবর্ষের প্রধানমন্ত্রীদের মধ্যে মোদি সম্ভবত প্রথম, এবং ভারতের প্রধানমন্ত্রী হিসেবে অনেক কিছু উনি প্রথম করেছেন। যেমন এই যে প্রেসকে না নিয়ে যাওয়া। আমেরিকা অবশ্য যেটা করে সেটা হচ্ছে যে ওই ফ্লাইটে না নিয়ে গেলেও আরেকটা বিমান যেটাতে ট্রেড এবং ইন্ডাস্ট্রিয়াল এবং মিডিয়া লোকেদের নিয়ে আসে, এবং টিকিটটা তাদেরই কাটতে হয়, স্টেট দেয় না আমেরিকান, কিন্তু আলাদা একটা ফ্লাইট আসে। আমাদের এখনো অতটা এগোয়নি, হয়তো কোনো একদিন মোদি সেটাও করতে পারে, আমেরিকান ভাবনা। কিন্তু এই যে ফ্লাইটে না নিয়ে যাওয়া, আমেরিকান প্রেসিডেন্ট কিন্তু মিডিয়া নিয়ে যায় না। তারপরে এই যে 2014-তে পুরো ক্যাম্পেইনটা প্রি 2014, মানে ওনার প্রধানমন্ত্রী হওয়ার আগে সমস্ত ব্যাপারটা কিন্তু ওই আমেরিকান টিম যেরকম ভাবে ওরা করে ইলেকশন, এটা আমাদের দেশে কিন্তু রাহুল গান্ধীও আমাকে বলেছে যে এটা তো একটা মানে ভার্চুয়াল রিয়েলিটি করে ফেললো। রাহুল গান্ধী কিন্তু বুঝে গেছিল যে ইলেকশনে হারছে। কিন্তু তাহলে তো মোদির পিকে কে নিয়ে বসিয়ে রাখা উচিত ছিল, সেটা না, পিকের সাথে ও আজও সম্পর্ক কটু নয়, এটা আমি একদম নিশ্চিত। অমিত শাহর সাথে পিকের সম্পর্ক মধুর নয়, কিন্তু প্রাইম মিনিস্টারের সাথে ওর কোনো ঝগড়া হয়নি। প্রাইম মিনিস্টারকে প্রথম তো ওই এ সমস্ত করেছে। পিকের যেটা প্রবলেম হয়ে গেছিল কি, পিকের ক্লায়েন্টের সংখ্যা বেড়ে গেল, এখন এক্সক্লুসিভিটিটা পিকে রাখলো না। এখন ও তুমি জগনকে, তুমি ক্যাপ্টেন অমরিন্দর চিফ মিনিস্টার, তারপর তুমি এতগুলো লোকের প্রফেশনাল যদি হও, মানে এইটা না একটা অদ্ভুত ব্যাপার হয়ে যাচ্ছে। মানে আমরাও প্রফেশনাল জার্নালিস্টরা, আমরা তো সকলের কাছে যাব। আজকাল হয়ে গেছে কি, পলিটিশিয়ানরা যেরকম যে আমার জার্নালিস্ট, আমার সার্ভে, আমার যে কংগ্রেসের করে সে বিজেপির কি করে করবে। কিন্তু পিকের বক্তব্য হচ্ছে যে আমি তো প্রফেশনাল, যেটা আমেরিকাতে তুমি ফলো করছো, আমেরিকানরা তো এটাই করে, তো আমাকে তুমি ডাকো। আর আমি তো লয়াররা, তারা একটা ক্লায়েন্টের কথা কি আর একটা ক্লায়েন্টকে বলে না, তো সেই গোপনীয়তাটাও রক্ষা করছি। কিন্তু সেটা সামহাও, আমি ভেতরের ব্যাপার জানি না, অনেকে বলে আরো অন্য কারণ থাকতে পারে, কিন্তু পিকের সাথে কটুতা নেই। কিন্তু মোদির ইন দ্য মিন টাইম আরো অনেক থিঙ্ক ট্যাঙ্ক, আরো অনেক সব এসেও গেল। এই যে পীযূষ গোয়েলের ছেলে, ও আমেরিকাতে ওই মোদির টিমটাতে ছিল, বাচ্চা ছেলে, এবং ওর আমি গল্প শুনেছি সব, যে কি ভয়ঙ্কর পরিশ্রম করতে হতো। মানে এটাতে কিন্তু কোনো মানে এরকম নয় যে আমি একটা মানে পার্টি অফিসে গিয়ে বসে চা খাচ্ছি, ক্যারাম খেলছি, আর একদম পুরো কর্পোরেট অফিসের মতো। মোদি অজিত ডোভাল সম্পর্কে এত উচ্ছ্বসিত, এটা কারণটা কি? না, অজিত ডোভাল আর জয়শঙ্কর ও কিন্তু দুজনকেই গুরুত্ব দেয়, এবং দুজনের রোল আলাদা, দুজনের মধ্যে সম্পর্ক খুব মধুর নয়, কিন্তু দুজনেরই ইউটিলিটি আছে। অজিত ডোভালের শরীরটা খারাপ যাচ্ছে, চেইন স্মোকার, আর ওই যেটা বুদ্ধবাবুর হচ্ছে ওটা ওনার মধ্যে আসছে একটা প্রবলেম, রেসপিরেটরি প্রবলেম, অত্যাধিক স্মোকিং এর জন্য, খাওয়া দাওয়ারও অনিয়ম আছে। কিন্তু অজিত ডোভালকে আজকে নয়, অজিত ডোভাল যখন আডবাণীর আইবি চিফ ছিল, একটা জিনিস ভুলে গেলে চলবে না, যে মোদি কিন্তু আডবাণীরই প্রোডাক্ট। তার ফলে আডবাণীর যারা ঘনিষ্ঠ
এখনো কিন্তু মোদির যারা লোক তারা অনেকেই কিন্তু আডবাণীর সঙ্গে কাজ করা লোক। বাজপেয়ী আডবাণী এই যে রেলমন্ত্রী করেছে অশ্বিনীকে, ও তো বাজপেয়ীর ডেপুটি সেক্রেটারি ছিল প্রাইম মিনিস্টার অফিসে। প্রত্যেকটা লোক, হ্যাঁ, যারা মোদির সাথে কিন্তু যে আডবাণী অযোধ্যার প্রথম 6ই ডিসেম্বর 1992, যেটার সঙ্গে আডবাণী এত কানেক্টেড বলা হয়ে করায়, তিনি কিন্তু রাম মন্দিরে নেই। এটা দুটো ভার্সন আছে। একটা ভার্সন হচ্ছে যে আমি নিজেও জানি, আমি তো আডবাণীর সঙ্গে দেখা করতে যাই ফিজিক্যালি, এবং যে কারণে রাষ্ট্রপতিকে যেতে হলো ওনাকে দিতে, উনি ফিজিক্যালি আসতে পারছেন না রাষ্ট্রপতি ভবনে। সুতরাং ফিজিক্যালি ওই ভিড়ের মধ্যে, ক্রাউডের মধ্যে ওখানে যাওয়া সেটাও একটা তবু ওনার ইচ্ছে হয়েছিল, কেননা ওনাকে আমন্ত্রণ জানাতে গেছিল অযোধ্যা ওই ট্রাস্টের লোকেরা, কেননা হোস্ট তারা, এবং উনি বলেছেন আমি যাবো। ওটা একটা ইমোশনালি যাব। কিন্তু যেটা ওনার ক্ষেত্রে অসুবিধা হলো, আডবাণীর ক্ষেত্রে, একটা তো ফিজিক্যালি যাওয়াটা সম্ভব কিনা, যদি নিয়েও যাওয়া হতো কোনো একটা ভাবে, একটা দাঁড় করিয়ে নিয়ে আসা, যখন ওরা শুনলো, মানে আডবাণীর যে প্রাইভেট সেক্রেটারি দীপক চোপড়া, তার সাথে এদের কথা হতো অযোধ্যা ন্যাস, মানে নৃপেন মিশ্রদের টিমটা, তখন যখন বলল যে আডবাণীকেও গর্ভগৃহেতে অ্যালাউড নয়, ওখানে তাহলে অলসো রান, মানে মুকেশ আম্বানি আর এদের সাথেই বসতে হবে, তখন আমার ধারণা আডবাণীজিরও মনে হলো যে এক তো ফিজিক্যাল এটা সম্ভব নয়, সেটা যদি বা 15 মিনিটের জন্য সম্ভব হয়, কিন্তু ইফ আই ক্যানট গেট ইনটু দ্য মানে গর্ভগৃহে যদি যেতে না পারি, হ্যাঁ, তাহলে কোথাও একটা মনে হলো যে তাহলে ওটা নরেনকেই ছেড়ে দাও। এবং নরেনও বোধহয় চেয়েছে যে আজকের দিনটা, মানে ঠিক আছে, তোমাকে প্রণাম করছি, নমস্কার করছি, ভারতরত্ন দিচ্ছি, সবকিছুই, কিন্তু শো ইজ মানে নরেন্দ্র মোদীর এই যখন তুমি আলাপ ছিল তখন এই 52 ইঞ্চি বুকের ছাতি এটা জানতে? এই যে প্রাইম মিনিস্টারের একটা ফিজিক্যালিটিটাও একটা খুব ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট হয়ে গেছে ওভারঅল তার প্রেজেন্টেশন। না, ব্যাপারটা হচ্ছে যে ও কিন্তু বরাবরই খুব ব্যায়াম ফ্যাম করা লোক, মানে ওর বাইসেপ ফাইসেপ বরাবরই, এবং ওই এরকম ওই গুজরাটি একটা হয় না ছোট কুর্তা পরতো, তো তার ফলে এমনিতে কিন্তু মানে ওর সাথে পাঞ্জা খেলা ফেলা খুব কঠিন, বরাবরই খুব মানে ছিল, মানে রুগ্ন টাইপের ক্যারেক্টার নয়, আবার অমিত শাহর মতো নয়, বরং অমিত শাহকে খুব ধমকায়, খাওয়া দাওয়া সমস্ত রেস্ট্রিকশনে করে দিয়েছে এখন, কারণ অমিত শাহ তো ডায়াবেটিক, এবং কিন্তু ওর কোনো রোগ ভোগ নেই, এবং প্রচন্ড পরিশ্রম করে ফিজিক্যালি কিন্তু। এবং আমি বলেছি, একবার বলেছিলাম যে তোমার ওজন তো কি করে বাড়ে না, এবং কমিয়ে রাখো, মেহনত করনা পড়তা হ্যায় ভাইয়া। তো মোদির ফিটনেস ট্রেনার, আরে ফিটনেস ট্রেনার একজন নয় গো, অনেকে অনেকে, এবং ওখানে রামদেব ফামদেব কোনো সিনে নেই, রামদেবকে খুব একটা মানে এও দেয় না, রামদেবের এগেনস্টে তো সম্প্রতি দেখেছো যে ওর প্রোডাক্ট ব্যান করে দিয়েছে পতঞ্জলি। ব্যাপারটা হচ্ছে যে ও একটা জিনিস ট্রেন করে, ছাতির যে ব্যাপারটা, ওটা বৈঠক তুমি যেটা বললে অতীতে ছিল কিনা, তখন না বুঝতে পারিনি যে ওর এই ছাতির ব্যাপারটা, তার যে শো অফটা, এই যে ইন্ডিয়া গেটের সামনে যোগ করছে, এটা তো কোনোদিন দেখিনি, এইটা আরো পরে ডেভেলপ করেছে, সেটা তো মানুষের চেঞ্জ হয়, কিন্তু ফিটনেস ব্যাপারটা ও কিন্তু বরাবর, মানে আমাকে একবার বললো, আমার যখন মা মারা গেলেন, আমাকে বলল যে তোমার মায়ের কত বয়স হয়েছিল, আমি বললাম এরকম, ওটা তো বেশি বয়স হয়নি। বাবা আরো আগে, তাহলে বাবাও আগে মারা গেছেন, মাও আগে মারা গেছেন। তুমি জানো তো একটা ডিএনএ টেস্ট হচ্ছে আজকাল, যেটাতে তুমি তোমার বয়স কতদিন বাঁচবে সেটা তো জানা যায় না, কিন্তু তোমার ইমিউনিটি তার একটা আজকাল ডাক্তাররা করছে, তো তুমি এইমসেও হচ্ছে, তুমি ওটা করো, এবং তুমি সমস্ত ব্লাড টেস্ট আর এগুলো সব করো। তোমার মা মারা গেছেন, তখন আমি ক্যাজুয়ালি নিয়েছি, তখন উঠে চলে আসছি, তখন আবার ডাকলো, শোনো, তুমি যদি ওগুলো না করো, এবং তুমি যদি ওগুলো না, তোমার রিপোর্ট থাকে, আমি তোমাকে কিন্তু নেক্সট এবারে অ্যাপয়েন্টমেন্ট দেবো না, যখন আসবে রিপোর্টগুলো হাতে করে নিয়ে আসবে। তো ও না অন্যদের মধ্যেও তো চেষ্টা করে। মমতা ব্যানার্জি যেরকম ডাক্তারি একটা আছে, মোদিরও আছে না, মোদির অতটা ডাক্তারি ব্যাপারটা নেই, কিন্তু মোদির ফিটনেস ব্যাপারটা, এই যে আমি জানতাম না, আমি এখনো জানি না, নামটা বোধহয় ভুলেও যাবো, একটা আমেরিকান মেথোডোলজি আছে যেটা নিয়ে খুব পরিশ্রম করতে হয়, তো ওই কি রোলার ফোলার নিয়ে, তারপরে এটা একটা সম্পূর্ণ আধুনিক একটা মানে শরীর চর্চা, নামটা ভুলে যাচ্ছি, সেইটাও ও করে, ওই যেটা ডায়েটিংও করেন, সেভাবে ডায়েটিংও করে, কিন্তু
খেতে ভালোবাসে, কিন্তু এমন নয় যে খেতে ভালোবাসে না, কারণ নিরামিষাশী হলেই যে ক্যালোরি কমে যায় তা নয়, কিন্তু প্রচন্ড মানে যারা ওই তোমার গুজরাটি খায় মিষ্টি, ওরা খুব এটা দেওয়া খায়, কিন্তু ওর যেটা হয়েছে যে ও না খেয়ে থাকতে পারে, উপোসটা তো করে, কিন্তু ওর এই কিন্তু যে ফাস্টিং একটা আছে, এই যে একটা কি বলবো, ওজনটা একটু বেড়েছে। সিচুয়েশন, একটা যে পরিস্থিতি, একটা আগে ছিল যে বিজেপির মোদি, এখন কিন্তু মোদি এবং বাকিরা, এই যে ব্যাপারটা, একটা মোদি আলাদা, অন্যরা তার সঙ্গে, এইটা কি খুব সচেতন ভাবে, তো মানে এটা কি ভেবেছিলে কখন এটা তৈরি হতে পারে এতটা ডিফারেন্স? দেখো, না, এটা ভাবিনি, কেননা দেখো আডবাণী যখন তৈরি করেছে সেকেন্ড জেনারেশনের নেতাদের, তখন অনেকে ছিল না, এবং তখন নাম্বার 1 ছিল প্রমোদ মহাজন। প্রমোদ মহাজন মারা গেল, এবং প্রমোদ মহারাজ যে প্রথম যে মোবাইল এসে আডবাণীকে দিল, যে এটা মোবাইল কম্পিউটার ব্যবহার করা, বম্বেতে ছিল, তারপরে আরো টেকনোলজি। সুষমা স্বরাজকে আডবাণী তৈরি করলো, আর একটা হিন্দু মহিলা ফেস, সিঁদুর টিঁদুর দেওয়া। অনন্ত কুমার কর্ণাটক থেকে ছিল, ভেঙ্কাইয়া নাইডুকে পার্টি প্রেসিডেন্ট করলো, অন্ধ্রের একটা গ্যাং ছিল না, বিরাট একটা, আমি বলতে চাইছি তাদের মধ্যে নরেন্দ্র মোদী একজন। এবং নরেন্দ্র মোদী কিন্তু দিল্লিতে যে অল ইন্ডিয়া যে বিজেপি জেনারেল সেক্রেটারি হচ্ছে বা এটা তা নয়, কিন্তু সেখানে কিন্তু অরুণ জেটলি, সুষমা স্বরাজ, প্রমোদ মহাজন, আনন্দ মহারাজ, অনন্ত কুমার এবং এরকম সব ক্যারেক্টাররা ছিল। বিজয় কুমার মালহোত্রা একটু বয়স্ক, যাই হোক, মদনলাল খুরানা, তো এই এত ক্যারেক্টার তখন বিজেপির। সেখানে নরেন্দ্র মোদী চলে গেল রাজ্য রাজনীতিতে, এবং রাজ্য রাজনীতিতেও কিন্তু চিফ মিনিস্টার তখন কেশুভাই, এবং কেশুভাই যে তাকে সরানো, সব এমএলএরা বিদ্রোহ করছে, নরেন্দ্র মোদীকে নিয়ে আসছে, আরএসএস থেকে ব্যাক করছে, একটা অদ্ভুত ব্যাপার। সেটা হচ্ছে যে ও আস্তে আস্তে, তুমি যেটা বলছো না, নিজেকে যে উন্নীত করা এবং অন্যদেরকে পেছনে ফেলে আমাকে এগোনোটা, ওই রেসটা শুরু হয় তো একটা জায়গা থেকেই, দৌড়টা, তারপরে যত মানে এক একটা করে রাউন্ড হচ্ছে, দেখা যাচ্ছে যে পিছিয়ে যাচ্ছে অন্যরা, এবং যে ফার্স্ট হওয়ার সে অনেকটা তখন এগিয়ে গেল। মোদির ক্ষেত্রে সেরকম হয়েছে, মানে একসাথে এরা সবাই দৌড়ানো শুরু করেছিল, কিন্তু মোদি এগিয়ে গেল। এবং মোহন ভাগবত একবার আমাকে বলেছিলেন, মানে সেখানে আমি একা ছিলাম না, আমাদের 4-5 জনকে নিয়ে একটা মধ্যাহ্ন ভোজন, তখন মোদি 2014-তে প্রাইম মিনিস্টার, গোটা দেশ জুড়ে তখন মোদিকে চাইছে, করছে, তখন বলেছিল যে মোদির কোনো তুলনা হয় না, মোদি অ্যাকসেপ্টেড ইত্যাদি। তখন একজন, আমি জিজ্ঞেস করিনি প্রশ্ন আরেকজন কেউ করেছিল, বলেছিল যে সে হিন্দুস্তান টাইমসের সাংবাদিক, সে জিজ্ঞেস করেছিল যে আচ্ছা মোদিজি সব ভালো, কিন্তু মোদিজি যেমন আরএসএস যা বলবে সেটাই শুনে নেবো, যেরকম নীতিন গাডকারি, মানে আরএসএস এরই সন্তান, যেন মোদি তো তা হবে না, তোমাদের জন্য নীতিন গাডকারি হলে বেস্ট বেট হতো, যে একদম তুমি কন্ট্রোলে রাখতে পারতে। এই প্রশ্নটা কিন্তু মোহন ভাগবতকে করেছিল। মোহন ভাগবত বলল যে দেখো, নীতিন গাডকারি, রাজনাথ, এরা সবাই আরএসএস এরই ফ্যাক্টরি থেকে বেরিয়েছে, গাড়ি যেরকম খুব ভালো গাড়ি, এখন সব একটা ফ্যাক্টরি থেকে বেরোলেও ধরো কিছু কিছু গাড়ি আছে যাদের একটু বেশি সার্ভিসিং করাতে হয়, মেনটেনেন্স ঠিক করে করতে হয়। মোদি হলো এমন একজন চরিত্র যেখানে তার যে পারফরমেন্স যেরকম দারুণ, কিন্তু আমাদের দিক থেকেও তাদেরকে সার্ভিসিং করানো বা তাকে একটুখানি যত্ন করে দেখা, তার একটা দায়িত্ব আমাদেরও পালন করতে হয়। এটা দারুণ লেগেছিল কথাটা। না, এই যে ধরো, এই যে মোদি কি গ্যারেন্টি, এটা কিন্তু আগে বাজপেয়ী এত প্রভাবশালী প্রাইম মিনিস্টার ছিলেন, বাজপেয়ীকে গ্যারেন্টি কিন্তু কখনো বলেননি। না, বাজপেয়ীর ক্ষেত্রে যেটা ছিল, আমাকে একটা খুব ভালো কথা প্রমোদ মহাজন বলেছিল। ওই বাজপেয়ী বলতে মনে পড়লো, মোদি কি কখনো কবিতা লিখেছেন? কবিতা লিখেছেন, কবিতা লিখেছে, এবং ভয়ঙ্কর একটা সময় কবিতাটা প্রকাশ হলো, ও গুজরাটি ভাষায় কবিতা লিখত, এবং আমিও জানতাম না যে ও গুজরাটি ভাষায় যে কবিতা লিখেছে। অনেক কবিতা লিখেছে, অন্তত ওর মানে প্রায় 300-400 কবিতাও লিখেছে। তুমি পড়েছো? হ্যাঁ, আমি পড়েছি। আমি তো গুজরাটি পড়তে পারি না, আমি ওটা হিন্দিতে ট্রান্সলেশনটা পড়েছি, হিন্দিতে। তোমার প্রেমিকাকে দিতে হলে কোনটা দেবে, কোন কবিতা দেবে, মোদির কবিতা না বাজপেয়ীর কবিতা? না, বাজপেয়ীর কবিতা তো লিরিক্যাল। হ্যাঁ, বাজপেয়ীর একটা লাইন ছিল যে পিএমও ঢোকা বন্ধ হয়ে গেল কিন্তু এই উত্তরে। না, পিএমওতে ঢোকার কেলেঙ্কারি হয়েছে সে অন্য। বাজপেয়ীর একটা কবিতা ছিল যে ঈশ্বর আমাকে এতটা উচ্চতা দিও না, সেই পাহাড়ে বসিয়ে দিও না যেখানে আমি একা হয়ে যাব, একটা সবুজ উদ্ভিদও আমার পাশে থাকবে না।
তো এইরকম ভাবনাগুলো বাজপেয়ী যে তো না, কিন্তু আর মোদির হলে কি মোদি যেটা করলো, বাস্তবচিত কবিতা, বাস্তবচিত কবিতা ভালো, মাকে নিয়ে ওর অনেকগুলো কবিতা আছে, ও মাকে খুব ভালোবাসতো। তো যেটা হয়েছে যে ওই কবিতাগুলো একটা বই করলো। মজার ব্যাপার হচ্ছে যে ও যখন গোদরা হলো, যখন বাজপেয়ী ওকে বললো যে তোমাকে মানে রাজধর্ম পালন করতে হবে এবং ওকে তাড়িয়ে দিতে চেয়েছিল, আডবাণী বাঁচালো। আডবাণী বললো যে না, মোদি উইল কন্টিনিউ। তখন আডবাণী বিরাট পাওয়ারফুল, বাজপেয়ী পারলো না, মোদিকে রাখতে হলো। তার কিছুদিন পর তখনও সিএম, গোদরা হয়ে গেছে, গোটা দেশ জুড়ে গোদরা নিয়ে কত সমালোচনা হচ্ছে। ওর সম্পূর্ণ একটা, তখন ও চিফ মিনিস্টার, প্রাইম মিনিস্টার হয়নি, একটা অসাধারণ বই ওই গুজরাটি কবিতার থেকে হিন্দিতে সমস্ত বেরোলো, যেখানে প্রেম, মানবতাবাদ, ধর্মনিরপেক্ষতা, এইসব কবিতা ভর্তি। এবং জানো, সেই বইটা রিলিজ করলো বাজপেয়ী। ও বাজপেয়ীকে দিয়ে আডবাণীকে বললো যে এটা তুমিও থাকবে, বাজপেয়ীকে দিয়ে আমি করতে চাই, এটা আমার জীবনের একটা স্বপ্ন, এনা তেনা। এবং বাজপেয়ী যে ওকে গোদরার জন্য সাম্প্রদায়িকতার তকমা এবং নিজে ধর্মনিরপেক্ষ এসব করতে গেছিল, সেই বাজপেয়ী দেশের প্রধানমন্ত্রী, বাজপেয়ীর বাড়িতে আমরা গেছিলাম। ওই তখন ওটাকে 7 নম্বর রেসকোর্স রোড বলা হতো, এখন তো লোককল্যাণ মার্গ হয়ে গেছে, মোদি নামও চেঞ্জ করে দিয়েছে। সেখানে মানে এই হচ্ছে নরেন্দ্র মোদী। মানে কোথা থেকে এই ভাবনাগুলো আসে? ও কিন্তু ভেবেছে যে এই বইটা এই সময় পোস্ট গোদরা, যেটা গুজরাটে আমার পারপাস সার্ভ হয়ে গেছে, হিন্দুত্বের হিন্দু হৃদয় সম্রাট হয়ে গেছি, কিন্তু ন্যাশনাল লেভেলে বাজপেয়ী আমাকে অ্যাকসেপ্ট করেনি। এটা আমার স্টিগমা আমার লাইফে। তো এই তুমি রাজনীতিতে যত মানে মাস্টার মাইন্ড দেখেছো, বেস্টেস্ট কি মানে ইয়েতে দাবার চালে কি মোদি সবার আগে? আমার তো এখন তো তাই মনে হয়, এখন অবধি আমি, কেননা মনমোহন সিং পরমাণু চুক্তির সময় একটা মাস্টার স্ট্রোক দিয়েছিল, যেটা লেফট ভাবতে পারিনি, মুলায়মের সাপোর্ট নিয়ে নীরবে, কিন্তু সেটা একটা হয়ে গেছিল। কিন্তু ও খুব পরিচিত নয় কিন্তু, যে এই শ্রুড পলিটিক্স যেটা বাজপেয়ী, যেটা প্রমোদ মহাজন বলতো যে সোনিয়া গান্ধীর থেকে বাজপেয়ী গণতান্ত্রিক, ওদের একটা সুবিধা আছে, গান্ধী পরিবারে যে সোনিয়া গান্ধী যা বলবে সেটাই ডেমোক্রেসি, সেটাই সবাই অ্যাকসেপ্ট করে না। আমাদের এখানে একটা অলিগার্কি আছে, ডেমোক্রেসি নেই। এরকম কিরকম বলে দেখো, বাজপেয়ী আছে, আডবাণী আছে, ব্রজেশ আছে, যশবন্ত সিনহা আছে, যশবন্ত সিং আছে, হ্যাঁ, এরা সবাই মিলে এতগুলো লোককে নিয়ে না ডিসিশন নেওয়া যায় না। এটা প্রমোদ মহাজন বলতো, বলে আমাদের একটু কম গণতন্ত্র, গান্ধী পরিবারের মতো যদি বাজপেয়ী যা বলবে সেটাই শেষ কথা। আরে বাজপেয়ী যা বলে আডবাণী তখন সেটাকে উল্টো করে। ওদের মিটিংয়ে যা ঝগড়াঝাটি হতো, এখন তো ক্যাবিনেটে কোনো ঝগড়াঝাটিই নেই। ক্যাবিনেটে মোবাইল ফোন আনতে দেয় না ক্যাবিনেট মন্ত্রীদের, এখন মোবাইল ফোন নিয়ে ঢুকতে পারে না। এবং অনেক বিজেপির মানে খুবই সামান্য কিছু লোকের সঙ্গে আমার পরিচয় আছে, তাদের কথা শুনলে মনে হয় তারা মোদির ফ্যান, মানে তারা শুধু মোদির সঙ্গে কাজ কলিগস নয়, মানে এই যে একটা স্ট্যাটাসটা বাড়িয়ে নেওয়া, এটাও তো মোদি না না, এটা সবাই যে একদম হৃদয় দিয়ে মানে সবাই ভালোবাসে বলে, আমি সবটা সেটাও একটুখানি মানে একটু ওই যেটাকে বলে কি লবণ যুক্ত করে নেওয়া ভালো, উইথ এ পিঞ্চ অফ সল্ট। তার কারণটা হচ্ছে যে নেতা মোদি, এটা মোদি লেড বিজেপি, এবং এখানে অমিত শাহ এবং মোদি, বাজপেয়ী আর আডবাণী বয়সে 2 বছরের ডিফারেন্স ছিল, এখানে বয়সের ডিফারেন্স অনেক। এবং অমিত শাহ যতই তার ইন্ডিপেন্ডেন্ট থাক আর যাই থাক, উনিও কিন্তু অন্ধ অনুগত হিসেবেই থাকতে হয়। এবং আমাকে প্রধানমন্ত্রীর খুব ঘনিষ্ঠ একজন, যারা এখন 2-4 জন ঘনিষ্ঠ, যেরকম অর্থমন্ত্রী ঘনিষ্ঠ, রেলমন্ত্রী ঘনিষ্ঠ, এরকম তো 2-4 জন আছেন যারা ওর নিজস্ব লোক, যেরকম অজিত ডোভাল। কিন্তু যারা মোদির ঘনিষ্ঠ, এমন একজন ঘনিষ্ঠ লোক বলেছিল, আমি জিজ্ঞেস করেছিলাম, সে কিন্তু মন্ত্রী নয়, মানে অনেক রকমের লোক থাকে তো, একজন অ্যাস্ট্রোলজারও থাকতে পারে, একজন কত রকমের ক্যারেক্টার আছে। তখন এরা কিন্তু মমতার ক্ষেত্রে হয় না যে সবসময় যে পলিটিশিয়ান হয় তা না। হ্যাঁ, তো এমন একজন লোক আমায় বললো যে আনলো যে অমিত শাহ তো তোমাদের গুজরাটের সব থেকে, লোকটি গুজরাটি, তো বললো যে দেখো গুরু শিষ্য, আমি বললাম গুরু শিষ্য इसका मतलब क्या है, गुरु शिष्य मतलब मेन नेक्स्ट मोदी पड़े ताहले अमित शाह? बोलो वो किसी को कुछ पता नहीं है, गुरु शिष्य का मतलब आप जानते हैं कैसे? কি রকম? বললো গুরু যদি বলে 50 তলার সিঁড়ি ওখানে দাঁড়িয়ে যে তোমাকে ঝাঁপ দাও, অমিত শাহর মানে 2 মিনিট সময় ব্যয় করে ওটা নিয়ে আলোচনা করার কোনো সুযোগ থাকবে না, জাস্ট জাম্প। দিস ইজ কল্ড গুরু শিষ্য সম্পর্ক। তো তার মানে কি? তার মানে হচ্ছে যে অমিত শাহ কখনো মোদিকে চ্যালেঞ্জ করবে
সেই জায়গাটাও কিন্তু আডবাণী কিন্তু বাজপেয়ীকে চ্যালেঞ্জ করেছিল বেশ কয়েকবার, প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টাও করেছিল, এবং বাজপেয়ীর কাছে গিয়ে রজ্জু ভাইয়া আরএসএস এর লিডার, সে গিয়ে বলেছিল আপনি রাষ্ট্রপতি হয়ে যান আর আডবাণীকে প্রধানমন্ত্রী করে দিন। এই যে মোদী প্রণববাবুকে সেকেন্ড টার্মটা দিলেন না, দিলেন না কেন? তার কারণ এটা মোদী স্টাইল। স্বপন দাশগুপ্তকে সেকেন্ড টাইম রাজ্যসভা না দেওয়ার মতো। মানে তুমি, আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরো বিজয় গোয়েল। বিজয় গোয়েল কিছুই পায় না, দিল্লির একজন প্রবীণ নেতা, তার বাবা স্পিকার ছিল, হ্যাঁ, তো দিল্লির স্পিকার ছিল। তো বিজয় গোয়েল বৈশ্য সম্প্রদায়, বানিয়া, সবসময় বলে ওর স্বপ্ন ছিল যে দিল্লির মুখ্যমন্ত্রী হবে, একটা বানিয়া হলে দিল্লি রিপ্রেজেন্ট করে, কিছুতেই হলো টলো না। তো মোদির পেছনে পেছনে ঘুরে, অটল বিহারী বাজপেয়ীর সময় প্রাইম মিনিস্টারের মন্ত্রী ছিল, পিএমওর মন্ত্রী ছিল, রঞ্জন ফঞ্জনরা বাবজি বলতো, বিজয় গোয়েলও দেখতাম বাবজি বাবজি বলে ডাকে, তো এত ঘনিষ্ঠ। তখন দেখেছি নরেন্দ্র মোদীকে কিরম অবস্থায় সেসব, এখন গিয়ে এত করলো, করে হঠাৎ তো এমপিও নেই, সব শেষ হয়ে গেল। আলো যে তুমি কি আবার রাজ্যসভা পাবে? তো বললো যে মোदी जी यूजुअली अगर आपको कुछ दिए हैं वो रिपीट शो नहीं होता है, रिपीट शो नहीं होता है, একই শো एक ही शो होता है। তখন বলছে যে তাহলে কি হবে? বলছে যে আমি চেষ্টা করছি যদি কিছু পাওয়া যায়, ওটা না হলে। এইবারে ওকে বললো যে তুমি গান্ধী পিস একটা ফাউন্ডেশন আছে ওখানে, গান্ধীর যে ওই 30 জানুয়ারি মার্গে যে গান্ধীর যে ভবনটা, সেখানে ওকে একটা কি করে দিল। তখন ও দেখছি মন মরা হয়ে আছে, আমি কংগ্রেচুলেশন, খুশি না। তখন मैं बोला जी बोले चुनाव आ रहा है, इसके पहले मुझे गांधी का ये दे दिया, इसका मतलब मुझे टिकट नहीं मिलेगा। তার মানে তোমাকে একটা কিছু তো দিয়ে দিয়েছি। দীনেশ ত্রিবেদী চেয়েছিল রাজ্যসভা, মানে তাকে দিয়েছে পার্লামেন্টে ডিজিটালাইজেশনের জন্য, তাকে হেড করে দিয়েছে দীনেশ ভাই গুজরাটি। তোমার বাড়িটাও থেকে গেল, তোমার বাংলোটা থেকে গেল, রাজ্যসভা নেই, তুমি বাড়িটাও রাখো, তোমার आपके लिए हम बहुत बड़ा एक प्रोजेक्ट दे रहा हूँ, पूरा डिजिटलाइजेशन पार्लियामेंट, ये आपको लेना ही पड़ेगा दिनेश भाई, करना ही पड़ेगा। দীনেশ দা ডিজিটাল লাইব্রেরিতে এক কোণে বসে আছে, তার কাজ হচ্ছে পার্লামেন্টের সমস্ত যেগুলো ম্যানুয়াল এতে আছে আর্কাইভ, সেগুলোকে ডিজিটালাইজেশন করার হচ্ছে চেয়ারম্যান। আচ্ছা একটা কথা বলো, জয়া বচ্চনের সঙ্গে মোদির সম্পর্ক কেমন? অমিতাভের মতো নয়, অমিতাভের মতো মানে নয়। অমিতাভের সঙ্গে এত ভালো সম্পর্ক, অমিতাভকে আমরা দেখেছি গুজরাট ট্যুরিজমের হয়ে, মোদির হয়ে, মোদি তখন গুজরাটের মুখ্যমন্ত্রী, ফিল্ম করতে, সেটা খুব জনপ্রিয় হয়েছিল, চারদিকে ছড়ানো হয়েছিল, ভালো সম্পর্ক। কিন্তু অমিতাভ বচ্চন ভারতরত্ন পাননি, যে জন্য মমতা ব্যানার্জি লাস্ট ফিল্ম ফেস্টিভ্যালে বলেছিলেন অমিতাভ বচ্চনকে ভারতরত্ন দেওয়া হোক। এটা কারণটা? ভারতরত্নটা আমি জানি না, এখনো পাওয়ার সময়ও আছে, সেটা আমাকে আর একটু খোঁজ নিতে হবে। কিন্তু জয়া অমিতাভের ব্যাপারে আমি একটা কথা বলতে পারি, যে আমি দিল্লিতে যেহেতু জয়া রাজ্যসভায় ছিলেন, এবং জয়ার যে ইন্টারপার্সোনাল রিলেশন, কথাবার্তা, তারপরে এই জনসংযোগের তো একদম মানে কোনো ব্যাপারই নেই, এবং কাকে কি বলে দেন এ করে দেন। যদিও আবার মাঝে মাঝে খুব ভীষণ মাতৃসুলভ ভাব দিয়ে নাড়ু ফাড়ু নিয়ে আসতো, আমাদের খাওয়াতো পার্লামেন্ট সেন্ট্রাল হলে, সেটা একটা ভালো দিকও ছিল। আর অমিতাভ এবং জয়া এটা কিন্তু সিনোনিমাস নয়, এরকম একটা পারসেপশনও আছে। তার ফলে অমিতাভকে খুশি করাটা মোদির জন্য প্রয়োজন এবং অনেক বেশি জরুরি দেন মোদির সঙ্গে অমর সিং এর ভালো সম্পর্ক ছিল, খুব খারাপ ছিল না কিন্তু। কেননা অমর সিং তো প্রচন্ড নেগোশিয়েবল চরিত্র, মানে অমর সিং ওদের অনেক ব্যাপারে সাহায্য করেছে, এবং অমর সিং ওয়াজ ভেরি ক্লোজ টু প্রথমে কে বিড়লাদের, তারপরে আম্বানিদের। তার ফলে ও একটা কর্পোরেট জগতে ওকে খুব একটা ওরা এই হিসেবে নিত না, মানে পলিটিক্যাল রাইভাল নিত না, বরং মুলায়মের সাথে কথা বলা দরকার হলে বা কিছু হলে অমর সিং করতো সেসব, একটা ট্র্যাক টু থাকতো। কিন্তু অমিতাভের ব্যাপারে তুমি কথা বলতে বলতে আমার এখন মনে হলো যে এটা সেই রিপোর্টারদের হয় না, আরো এটা আমি পরে কোয়ারি করব ভারতরত্নটা। কিন্তু অমিতাভের সাথে সম্পর্কটা ভালো, কিন্তু কিরকম জানো তো, যেটা মুকেশ আম্বানি মোদি, এই রিলেশনশিপটা না, আমি বলি মানে আমি যা মনে হচ্ছে আমি পরিষ্কার বলে দিচ্ছি, আমি ঢাক ঢাক গুড়গুড় না করে, কেননা আমি তো এখন ভার্চুয়ালি রিটায়ার্ড জার্নালিস্ট, ধরে নিতে পারো। সেটা হচ্ছে যে মুকেশ গুজরাটি, মোদি গুজরাটি, ওই যে গুজরাটি অস্মিতা, আদানি অনেক অল্প বয়স, এবং
আদানিটা কিরকম, যখন ইন্দিরা গান্ধীর সময় টাটা বিড়লাদের সাথে যে ইন্দিরার যে রিলেশন, সেটা রেসপেক্টেবল, মিউচুয়াল, এই সমস্ত, কিন্তু সেখানে আম্বানি কিন্তু ইন্দিরার কাছে অনেক বেশি মানে বাচ্চা তখন ধীরুভাই, সুতরাং ধীরুভাইকে এগিয়ে দিচ্ছে। কিন্তু আদানিটা অনেক জুনিয়র এবং অনেকটা, সেও গুজরাটি, তারে সে বাচ্চা। কিন্তু মুকেশ এবং মানে মোদি, এটা তো অ্যাট পার একটা ব্যাপার, হাম্বি মিলিটারি তো তুম্বি মিলিটারি। এখন এইটা না অনিল আম্বানির সাথে প্রবলেমটা হয়নি, এবং ভাইব্রান্ট গুজরাটে যখন প্রথম প্রধানমন্ত্রী হওয়া উচিত, এই কথাটা কিন্তু অনিল বলেছিল, ওই একই দিনে দাদাও ছিল ডায়াসে, আমি ছিলাম সেদিন। মুকেশ কিন্তু নেভার সেড দ্যাট হি উইল বি দ্য নেক্সট প্রাইম মিনিস্টার, মুখ দিয়ে বের করেনি কথাটা, অথচ যেত, আমি দেখেছি মুকেশকে বসিয়ে রাখতো, দারুণ ভালো সম্পর্ক, দারুণ ভালো সম্পর্ক, দারুণ ভালো সম্পর্ক, কিন্তু মুকেশকে বসিয়েও রাখতে পারে কিন্তু ভিজিটার্স রুমে একটু অন্য 15 মিনিট। মানে এটা হচ্ছে একটা অদ্ভুত ক্যারেক্টার, মানে দারুণ সম্পর্ক, দারুণ রিলেশন। আমি এটা কেন বললাম যে অমিতাভের ক্ষেত্রেও না, অমিতাভটা হচ্ছে একটা রেসপেক্টেবল চরিত্র, এবং ওই যে দেখা করলো, রামমতে কথা বললো, মেসেজ দিল, কিন্তু ব্যক্তিগত বন্ধুর স্তরে অমিতাভ মোদি কিন্তু নেই। মোদির বন্ধু বন্ধু কারা? বন্ধু বন্ধু হয়তো কেউই নেই রাজনীতি নেতাদের, কিন্তু এই যে ফিল্মেরও বেশ কিছু নেতা বা কিছু ফিল্ম স্টার আছে যারা পুরুষ মহিলা নানা রকম, একটা জিনিস অদ্ভুত, একটা বন্ধুত্ব হয়, আড্ডা মারে, তাদের সাথে আড্ডা মারতে। নতুন যে সংসদ ভবন হলো, তুমি নিশ্চয়ই দেখেছো, তার ভয়েস ওভারটা করেছেন শাহরুখ খান। আনইউজুয়াল, এই ধরনের ভয়েস ওভার সবসময় অমিতাভ বচ্চনের জন্য এরকম কণ্ঠস্বর। শাহরুখ খানের সঙ্গে শুরুতে কিন্তু গান্ধীদের অনেক বেটার সম্পর্ক ছিল দেন মোদি, এখনো, অথচ সংসদ ভবনে কিন্তু ভয়েস ওভারটা শাহরুখ খান না। শাহরুখের দিক থেকেও আমি যেটা শুনেছি, পলিটিক্যাল সোর্স, তোমার মধ্যে তো আমার বলিউড সোর্স এবং এমনি, যেটা শুনেছি শাহরুখের দিক থেকেও কিন্তু, বিশেষ করে ওর ছেলেকে ঝামেলাটা হওয়ার পর ও যেটা করেছে যে একটা কারেকশন, মানে ফল্ট লাইন রিপেয়ার তো একটু করেছে কিন্তু, মানে তাতে কিন্তু। আর মোদির বিজেপিরও একটা স্টাইল আছে যে প্রথমে একটা আক্রমণাত্মক হয়, তারপরে নেগোসিয়েশনে আসে, এটা একটা অদ্ভুত স্টাইল। এখন সেখানে দেখো তুমি এমন একটা জায়গায় আছো যে সেখানে নিজের কেরিয়ার, নিজের একটা এত বড় আইকন, এবং শাহরুখেরও একটা কনস্টিটিউয়েন্সি আছে, তাকে তার কণ্ঠস্বরটাকে ব্যবহার করতে পারলে। আচ্ছা, আরেকটা জিনিস হয় যে যেখানে অমিতাভ বনাম শাহরুখ থাকে, সেখানে ওই যে বলে না যে আমেরিকা এবং চীন, তোমার সব থেকে বেস্ট ডিপ্লোমেসি হচ্ছে যে দুজনের সাথেই সম্পর্ক ভালো রাখো, এবং চীনকে বলো যে আমি তোমার মানে বন্ধু, এটা যেন আমেরিকা যদি দেখে যে চীনের সাথে ভালো রিলেশন, তার দাম আমাদের থাকবে। আবার আমেরিকাও যেরকম দেখবে, চীনও দেখবে আমেরিকারও বন্ধু। তুমি যদি একজনকে শুধু শত্রু করে দাও, তাহলে কিন্তু আসলে তুমি নিজেকে উইক করছো। সুতরাং অমিতাভ এবং শাহরুখ আইডিয়াল কিন্তু মোদির জন্য হচ্ছে দুজনের সাথেই সম্পর্ক রাখা, যাতে আর কি যখন যাকে যেরকম প্রয়োজন হবে ব্যবহার করতে পারে। শাহরুখ আসলে প্রথম দিকটাতে কিছুটা অ্যাক্টিভিস্ট সুলভ বিহেভিয়ার করেছে, এবং সেটা আমার মনে হয় যতটা না সেকুলারিজমের জন্য, তার থেকে বেশি ওই হয় না যে কিছু লোক যারা বেশি মোদি ভক্ত হলো ফিল্মের, যাদের সাথে হয়তো শাহরুখের যোগাযোগ ভালো নয় আর কি, বলছি মানে তারা মোদির, তাতে হয় কি আমি জানি না এটা 3 খানের গল্প আছে কিনা, আমির খানও খুব ঘনিষ্ঠ নয়, কিন্তু সালমান কিন্তু ভেরি ক্লোজ, আমি জানি সালমানকে খুব পছন্দ করে। আরেকটা জিনিস আমায় বলো, আমরা সালমান আসলে আড্ডা মারতে পারে, শেষ দিকে চলে এসেছি প্রায়, মোদি কি জেনুইনলি নেতাজিকে পছন্দ করেন? এটা একটা রাজনৈতিক ডিসিশন, নেতাজির এই যে মূর্তিটা আমরা দেখলাম ইন্ডিয়া গেটে। না, নেতাজিকে পছন্দ না করার কোনো নয়, কেননা নেতাজি মূলত অ্যান্টি নেহেরু, অ্যান্টি গান্ধী। ওর যে ন্যারেটিভটা, যে নেহেরুভিয়ান মডেলটাকে বদলানো, সেখানে নেতাজিটা স্যুট করে। সুতরাং নেতাজির সোশ্যালিজমটাকে, এটাতে হয় কি, একটা তো বেঙ্গল একটা ব্যাপারে, কিন্তু শুধু বেঙ্গল নয়, ও নেতাজিকে সামনে নিয়ে এসে, হ্যাঁ, ও যেরকম সর্দার প্যাটেলকে, ঠিক সেরকম ভাবে নেতাজিকে। এখন নেতাজিটা তো ইন্ডিয়া গেটে যেটা করলো সেটা একটু পোস্ট প্যাটেল, মমতারা চিৎকার শুরু করলো যে নেতাজি ইগনোরড হচ্ছে, ও তখন সেটা আরো একটু বেশি করলো, এরকম মানে পারদের আছে। কিন্তু ও এসেই যেটা করেছে আইএনএর ডিসক্লোজার, যে আমি ডিসক্লোজ করবো, এ করবো, ওটাও কিন্তু অ্যান্টি নেহেরু। কারণ নেহেরু ওয়ার ক্রিমিনাল যখন ব্রিটিশরা নেতাজিকে করেছে, তখন নেহেরুর মদত ছিল, এরকম সব ইন্টেলিজেন্স রিপোর্ট আছে। সেগুলো যদি গভর্নমেন্ট থাকলে নেতাজির মূর্তি বসতো না, হয়তো বসতো না। এখন কিন্তু এখানে একটা আমি কিন্তু ওই
মহাভারতের সিরিয়ালে শুনতাম পরন্তু, একটা পরন্তু আছে। সেই ক্যাভিয়েটটা হচ্ছে যে আইএনএ সবটা কিন্তু মোদিও শেষ পর্যন্ত ডিসক্লোজ করলো না, যে কারণে এই চন্দ্র বোস ফোসরা একটুখানি অসন্তুষ্টই হলো। ওরা চেয়েছিল ফুল করে দাও, হ্যাঁ, দুধ কা দুধ পানি কি পানি। কোথাও একটা তার মানে গভর্নমেন্টের কিছু গোপন নথি আছে যেটা ইরেসপেক্টিভ অফ পার্টি লাইন, কংগ্রেস বা কোথাও একটা পরামর্শ মোদিকেও দিয়েছে যে আন্তর্জাতিক প্রতিক্রিয়া হবে, সেগুলো কিন্তু এখনো নেতাজির ব্যাপারে। মানে ধরো হতে পারে। রেনকোজি মন্দির থেকে চিতাভস্যটা ভারতে এখনো মোদি আনলেন না কেন, এটা কারণটা না, সেটা নিয়ে এলে তো নেতাজির যে সেন্টিমেন্টটা, মানে নেতাজি বেঁচে আছে এটা কেউ বলছে না, কিন্তু মমতাও যেটা এবারও 23শে জানুয়ারি সবসময় বলছে যে নেতাজির ওই তাইহোকু বিমানবন্দরে মৃত্যু হয়নি। হয়নি, এইটা নিয়ে যে এত কমিশন হওয়ার পরেও প্রশ্নটা থেকে গেছে। যে মুহূর্তে জাপান তো প্রেশার দিচ্ছে নিয়ে আসার জন্য, জাপান চায় যে ওটা রিজলভ হোক, আর জাপানের সাথে কিন্তু মোদির সম্পর্ক সুপার। কিন্তু ওটা আনলে ওই মিথ আনলে হ্যাঁ, সেই কারণে ওটাকে আনা যাচ্ছে। ফাইনালি অ্যাকচুয়ালি নরেন্দ্র মোদি বেঙ্গলে শাসন কায়েম করতে সত্যি কি দৃঢ় প্রতিজ্ঞ, না আমরা যেগুলো সেটিং টেটিং শুনি সেটাই সত্যি? না, সেটিংটা আমি একেবারে সেটিং এর পথে বিশ্বাস করি না। তার কারণটা হচ্ছে যে বিজেপি রক্তের স্বাদ পেয়েছে পশ্চিমবঙ্গে। কংগ্রেস আর সিপিএম একটাও এমএলএ নেই, বিজেপি হয়ে গেল প্রধান প্রতিপক্ষ, 77টা এমএলএ, আমি তো ভাবতেই পারি না। যেখানে বিজেপির 2টো কাউন্সিলর হয়েছিল, আডবাণী বলেছিল খাতা খোলা হয় বিজেপি কা, আবির খেলা হয়েছিল, কমল বসু তখন মেয়র। তো এই বিজেপি আজকে 77টা এমএলএ দিয়ে একটা রাজ্যসভা এমপি পাঠালো, তো বিজেপিতে সাকসেস স্টোরি, কোনো সন্দেহ নেই। তো এখন বিজেপি এই রক্তের স্বাদ পাওয়ার পরে মমতার সঙ্গে সেটিং করবে, এটা যারা মনে করে তারা মানে রাজনৈতিক এটা মূর্খামি। কিন্তু আবার এই মোদির কাছে, পরন্তু মোদির কাছে কিন্তু দিল্লিতে সারভাইভ করা এবং তার জন্য বিরোধীদেরকে ভেঙে রাখা মোর ইম্পর্টেন্ট দ্যান ওয়েস্ট বেঙ্গল ভিক্টরি। আমি যদি মুন্ডু গেলে খাবো, তো তুমি তো আবার সেই পাউরুটি ঝোলা গুড়েই ফেরত এলে। না, আমি বলতে চাইছি যে একটা শর্ট টার্ম, একটা লং টার্ম। 2024টা কিন্তু এখন শর্ট টার্ম মোদির কাছে। আচ্ছা, নরেন্দ্র মোদি এক কথা প্রচন্ড দূরদর্শী, আবেগ অনেকটাই বর্জিত, হ্যাঁ, আবেগহীন, দূরদর্শী, আবেগহীন স্ট্র্যাটেজিস্ট নেতা। মানে তোমার রাজনৈতিক সংবাদদাতার জীবনে এরকম সেকেন্ড কোনো লোক দেখেছো কাছাকাছি? এইরকম দেখিনি, কেননা আমার সকলেরই একটা ইমোশনাল ব্যাপার থাকে, একটা থাকে, মানে এটা একটা অদ্ভুত, মানে যে মাঝে মাঝে মনে হয় যে একটা যন্ত্র, রোবট, মানুষ নয়। আর সবসময় একটা স্ক্রিপ্টের মতো, ক্যামেরার মতো। শুধু যেটা আমার, ওনাকে আমি প্রচন্ড সম্মান করি ওনার এইটাতে, কিন্তু কোথাও একটা অসহিষ্ণুতা, যেটা অনেক ভাবনা চিন্তা সবাইকে নিয়ে, মানে কতবার আমি শিক্ষামন্ত্রী তখন ধর্মেন্দ্র ছিল, ওই যখন এডুকেশন পলিসি হচ্ছে, অনেক সময় আমাদের সাথে আলোচনা হতো, তো কতবার বলেছি যে রমিলা থাপার যখন বলছে যে একবার রমিলা থাপারের সাথে ধর্মেন্দ্র যদি একটা মিটিং হয় বা ডেকে নিয়ে আসা হয়, ঠিক আছে, লেফটিস্ট অন্যমা, কিন্তু শিক্ষা নীতি নিয়ে যখন ওরা এত বিরোধিতা করছে, বলছে, এবার আলোচনা করলে ক্ষতিটা কি? কিছুতেই করেনি। আরএসএস এর সাথে করেছে। এই একটা জায়গায় কোথাও একটা আমার মনে হয় যে এই যে ভারতবর্ষটাকে এরা বামপন্থীরা আর নেহেরুরা নষ্ট করেছে, কিন্তু আমি যে ভারতটাকে তৈরি করতে চাইছি, সেই ভারতটাতেও ওই স্পেসটাকে আমি বাদ দিয়ে কেন করার দরকারটা কি? তুমি তো লিড করছো। কিন্তু বিদেশে এত জনপ্রিয়তার ব্যাখ্যা কি করবে? না, তার কারণটা হচ্ছে যে ভারতকে সেল করা বিদেশে, সেটা কিন্তু ও যেভাবে করেছে, এবং শুধু সেল নয়, ও কিন্তু প্রচুর সময়ও দিয়েছে বিদেশে, কিন্তু প্রচুর ঘুরেছেও। এখন আমাদের কাছে মনে হতে পারে যে বেড়াতে যাচ্ছে, কিন্তু পরিশ্রম আছে, এরকম কষ্ট করা। এমনকি আমি একটা ঘটনা জানি, প্রণববাবু তখন রাষ্ট্রপতি ছিলেন, প্রণববাবুর সাথে বসলেন যে যেসব জায়গাগুলো প্রণববাবু এই মোদি যেতে পারছে না, যে দেশগুলোতে, এখন 200টা রাষ্ট্র, সেখানে সব জায়গা তো যেতে পারবে না, কিন্তু নানান রকমের রাষ্ট্র আছে যেগুলোতে হয়তো কোনদিন ভারত যায়নি। বার করলো যে ভারতের প্রধানমন্ত্রী কোন কোন দেশে আজ পর্যন্ত রিচ আউট করেনি। প্রণববাবুকে বললো, আপনি রাষ্ট্রপতি হিসেবে এমন কিছু জায়গায় যান, সব জায়গা থেকে ইনভিটেশন তো আসেই, যেগুলোতে আমি যাচ্ছি না, তাহলে আপনারও যাওয়া হলো।
আবার জয়শঙ্কর বিদেশ মন্ত্রী, তাকে বললো যে তুমিও এমন এমন সব জায়গায় যাও। আরে ইস্ট ইউরোপের বহু দেশে আমরা যাইনি কখনো আগে, এত ভেঙে গেল তো রাশিয়া, তারপরে সমস্ত ওই যে বলিভিয়া অমুক, So, মানে ডিটেইলড ইন্টেন্স প্রিপারেশন, এবং সারাদিন এটাই করেন, আর অন্য কিচ্ছু করে না, সারাদিন ধরে 24/7 এটাই করে। অসাধারণ লাগলো আজকে এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পেছনের কাহিনীগুলো, ব্যাকরুম কাহিনীগুলো, এবং অনেক 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 আনটোল্ড স্টোরিজ আজকে শুনলাম জয়ন্তর মুখে। সত্যি এরম অ্যাক্সেস আমার মনে হয় না ভারতবর্ষের খুব কম সাংবাদিকের রয়েছে, যে একেবারে বাড়ির উঠোনের গল্প আমি মন্ত্রমুগ্ধের মধ্যে শুনছিলাম। আমি শিওর আপনাদেরও শুনতে ভালো লাগবে। আজকে পলিটিক্সের গ্রিন রুমে আজকে এখানেই বিদায়। এবং সত্যিই বলছি যে গ্রিন রুম নয়, মাঝে মাঝে শুনতে শুনতে মনে হচ্ছিল যে মঞ্চের একেবারে পাশে দাঁড়িয়ে শুনছি, গ্রিন রুম থেকেও বেরিয়ে এসেছি। আজকের মতো চলি, আবার পরের সপ্তাহে এরকমই কিছু নিয়ে ফেরত আসবো।